ঈশান, ঈশান কই তুই? আমার সময় হয়ে গেছে, আর তোর দেখা নাই। ছোট লোক পাখা গজাইছে তোর, তাড়াতাড়ি আয় বলছি। সরি ম্যাম, আসলে একটা কল এসেছিল তাই দেরি হয়ে গেল। এখন কি তোর জন্য আমাকে ওয়েট করতে হবে? তুই ভুলে যাচ্ছিস আমি কে? না ম্যাম, ভুলে যাইনি, আমি দুঃখিত, আর হবে না। কথাটা মনে রাখিস, আর একবার এমন হলে ঘাট ধাক্কা দিয়ে কাছ থেকে বের করে দিব। সবাইকে কি বের করে দেওয়া যায়? কেউ না চাইতেই মনে থেকে যায়, যা ভাগ্যের লিখন। এই বিড়বিড় করে কি বলছিস? কিছু না ম্যাডাম, চলুন, আপনার দেরি হয়ে যাচ্ছে। আরিশা আর কিছু না বলে গাড়িতে উঠে বসে। আজ তার বন্ধু বান্ধবীদের সাথে রেস্টুরেন্টে মিট করার কথা। ও সেখানেই যাচ্ছে, আর ঈশান ওর বডিগার্ড, সবসময় ওকে দেখে শুনে রাখে। আরিশার বিলাসবহুল কালো গাড়িটা ধীরে ধীরে শহরের নামি রেস্টুরেন্টের স্কাইলাইন ডাইন এর সামনে এসে থামে। কাছের দরজার ভেতর ঝলমলে আলো, মানুষজনের কোলাহল আর দামি পারফিউমের গন্ধে জায়গাটা আলাদা এক রাজকীয় অনুভূতি দেয়। ঈশান আগে নেমে চারপাশে চোখ বোলায়, অভ্যাসের মতোই সোজা হয়ে দাঁড়িয়ে নিরাপত্তা দেখে নেয়, তারপর পিছনে দরজা খুলে দেয়। ম্যাডাম, পৌঁছে গেছি। তুই ঠিক মতো হাঁটবি, আমার পেছনে পেছনে না, পাশে। মানুষ যেন না ভাবে বডিগার্ড নিয়ে ঘুরি। যেমন আদেশ ম্যাডাম। আরশা নামতে সবাই একটু তাকায়। সাদা শাড়ি, হালকা মেকআপ, চোখে অহংকারের ঝিলিক, ও যেন জ্বলন্ত রাজকুমারী। আর তার পাশে সাধারণ কালো সুটে লম্বা চওড়া ঈশান। দুজনকে একসাথে দেখলে কারোরই মনে হবে না এরা বসার বডিগার্ড। রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই দূর থেকে হাসির শব্দ ভেসে আসে। টেবিলের চারপাশে বসে আছে আরিশার বান্ধবীরা, মেহজাবিন, রাইসা আর তানিয়া। আরে আরে, ম্যাডাম সাহেব এসেছেন, সাথে আবার নতুন হিরো। বডিগার্ড নাকি বয়ফ্রেন্ড রে? বাজে কথা বন্ধ কর, ও আমার বডিগার্ড। বডিগার্ড হলে কি মানুষ হ্যান্ডসাম হয় না নাকি? আহা আরিশা, তোর টেস্ট কিন্তু উন্নত হয়েছে। আরিশা চেয়ার টেনে বসে পড়ে। ঈশান তার পেছনে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। ঈশান দাঁড়িয়ে আছিস কেন? বস। ম্যাডাম, আমার কাজ আপনাকে প্রোটেক্ট করা, বসে গল্প করা না। ওহো, কত সিরিয়াস। নাম কি তোমার? ঈশান। ঈশান ভাই, আপনার বস তো খুব রাগী মনে হচ্ছে, আপনাকে কষ্ট দেয় না তো? কষ্ট না, অভ্যাস হয়ে গেছে। ওই যে, বেশি কথা বলার দরকার নেই, কাজের মধ্যে থাক। দেখ দেখ, বস কেমন শাসন করছে। প্রেমিক হলে এত শাসন করতো না। আমি প্রেমিক রাখি না, সময় নেই। সময় নেই না অহংকার বেশি? সবাই হেসে ওঠে। আরিশার মুখটারও শক্ত হয়ে যায়। ঈশান সব চুপচাপ দেখে। আচ্ছা আরিশা, তোর বডিগার্ড কোটিপতির ছেলে নাকি? কি বলছিস এসব? আরে, কালকে আমার ভাইয়ের ফ্রেন্ড বলছিল ঈশান মানেই ঈশান খান, বড় বিজনেস ফ্যামিলির ছেলে। ঈশানের চোখ এক মুহূর্তের জন্য শক্ত হয়ে যায়, তারপর আবার স্বাভাবিক। গুজব ম্যাডাম, আমি শুধু একজন চাকরিজীবী। শুনলি তো, অযথা সিনেমা বানাস না। কিন্তু আরিশা, তোর বডিগার্ড তো তোর চোখে চোখ রেখে কথা বলে। সাধারণ গার্ড হলে ভয় পেত নাকি? ভয় পাওয়াই ভালো, না হলে চাকরি থাকবে না। আরিশা কফির কাপ তোলে। হঠাৎ পাশের টেবিল থেকে কয়েকজন ছেলে তাকাতে থাকে। ফিসফিস শব্দ ওঠে। ওই ছেলেগুলো অনেকক্ষণ ধরে তাকাচ্ছে। ঈশান এক সেকেন্ডের সামনে এগিয়ে আসে, চোখে কঠিন দৃষ্টি যেন চোখ দিয়ে ভস্ম করে দিবে। সমস্যা আছে? আরে না ভাই, এমনি দেখছিলাম। দেখারও সীমা থাকে ম্যাডাম, ডিস্টার্ব হলে ভালো হবে না। ওয়াও, বডিগার্ড তো পুরো হিরো টাইপ। আরিশা, তুই ভাগ্যবতী রে। ভাগ্য না, দায়িত্ব। কিন্তু ভিতরে ভিতরে আরিশার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি জাগে। ঈশানের চোখে ভয় নেই, আছে আত্মবিশ্বাস। ঈশান, জি ম্যাডাম। মনে রাখবি, তুই শুধু আমার বডিগার্ড, সীমা ছাড়াবি না। সীমা আমি জানি ম্যাডাম, কিন্তু সময় এলে সীমা নিজেই বদলায়। আবার বিড়বিড় করছিস? না, বললাম আপনার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। আরিশা কিছু না বলে কফিতে চুমুক দেয়, কিন্তু তার চোখ বারবার ঈশানের দিকে চলে যায়। অহংকারী মেয়েটা নিজেও বুঝতে পারে না এই বডিগার্ড একদিন তার অহংকারের দেওয়ালে ফাটল ধরাবে। রেস্টুরেন্টের ভেতর নরম মিউজিক বাজছে। কাছের দেওয়াল ঘেঁষে বসা আরিশাদের টেবিলটা যেন আলাদা একটা জগৎ। বাইরে শহরের আলো ঝিলমিল করছে, আর ভেতরে বান্ধবীদের হাসি ঠাট্টায় পরিবেশটা আরো উজ্জ্বল হয়ে উঠছে। আরিশা কফিতে চুমুক দিচ্ছে, আর তার পাশে ঈশান নীরবে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছে। হঠাৎ মেহজাবিন কৌতূহলী চোখে ঈশানের দিকে তাকিয়ে বলে, আচ্ছা ঈশান,
তোমার বাসা কোথায় বলো তো? গ্রামে আপু, শহরের বাইরে। গ্রামে? বাহ, তাহলে তো শান্ত জায়গা। সেখানে কে কে আছে তোমার? মা ছাড়া কেউ নেই, আমি মায়ের সব। বাবা নেই? ভাই বোন? ছোটবেলাতেই বাবা মারা গেছেন, তারপর থেকে মা আর আমি। মাই আমার পুরো দুনিয়া। কথাগুলো বলার সময় ঈশানের গলায় অদ্ভুত শান্ত একটা আবেশ ছিল, চোখে ছিল মায়ের জন্য অদৃশ্য মায়া। বান্ধবীরা কিছুক্ষণ চুপ হয়ে যায়। তুমি তাহলে শহরে একা থাকো মাকে রেখে? কাজের জন্য থাকতে হয় আপু, তবে সুযোগ পেলেই গ্রামে চলে যাই। মাকে ছাড়া আমার ভালো লাগে না। শুনে খুব ভালো লাগলো। আজকালকার ছেলেরা মাকে ভুলে যায়, তুমি আলাদা। মা না থাকলে আমি কিছুই না। ঈশানের স্বাভাবিক কথাবার্তা আর শান্ত ভঙ্গি বান্ধবীদের আরো আগ্রহী করে তোলে। আচ্ছা, বিয়ে করনি কেন? গ্রামে তো মেয়ের অভাব হয় না। সময় আসেনি আপু, দায়িত্ব আগে, বাকি সব পরে। দায়িত্ব মানে আরিশা? সবাই হেসে ওঠে। ঈশান মুচকি হেসে নিচের দিকে তাকায়। ঠিক তখনই আরিশার ভুরু কুচকে যায়। এই যে এত কথা কিসের? পাত্র দেখতে আসছিস নাকি ওর সাথে গল্প করতে? আরিশার কণ্ঠে হালকা রাগ জমে ওঠে। বান্ধবীরা চমকে তাকায়। হঠাৎ এত রেগে গেল কেন? ওকে ওর কাজ করতে দে। এটা কোনো আড্ডাখানা না যে ইন্টারভিউ নিবে। আরে আরিশা, আমরা তো এমনি কথা বলছি। এমনি কথা বেশি ভালো না। ও আমার বডিগার্ড, বন্ধু না। সরি ম্যাডাম, আমি চুপ থাকছি। সেটাই ভালো, নিজের সীমা মনে রাখিস। টেবিলে হঠাৎ একটা চাপা নীরবতা নেমে আসে। বান্ধবীরা একে অপরের দিকে তাকায়। ঈশান আবার আগের জায়গায় দাঁড়িয়ে যায়, চোখে পেশাদার গম্ভীরতা। কিন্তু মেহেজাবিন ফিসফিস করে বলে, তুই একটু বেশি রুড হয়ে গেলি রে। রুড না, ডিসিপ্লিন। আমি আমার আশেপাশে ঢিলেমি পছন্দ করি না। আরিশা কফির কাপটা শক্ত করে ধরে, অথচ তার বুকের ভেতর অদ্ভুত একটা অস্থিরতা কাজ করে। ঈশান কথা বলছিল স্বাভাবিকভাবে, তবু কেন জানি সে তার অহংকারে খোঁচা দিয়েছিল। আরিশা চোখ তুলে তাকায়। ঈশান চুপচাপ দাঁড়িয়ে, কিন্তু তার চোখে কোনো ভয় নেই, শুধু গভীর শান্ত আত্মবিশ্বাস। চল এবার বিল দে, দেরি হয়ে যাচ্ছে। জি ম্যাডাম। ঈশান এগিয়ে যায় বিল মেটাতে। বান্ধবীরা আরিশার দিকে তাকিয়ে মুচকি হাসে। বুঝলি আরিশা, তোর বডিগার্ড কিন্তু তোর অহংকারের ফাটল ধরাতে শুরু করেছে। আরিশা কিছু বলে না, শুধু জানালার বাইরে তাকিয়ে থাকে। কিন্তু তার চোখের গভীরে নতুন এক ঝড়ের আভাস জমতে থাকে, যেটা সে নিজেও এখনো বুঝে উঠতে পারেনি। আরিশার বান্ধবীদের সঙ্গে হাসি ঠাট্টা শেষ হলো। কফির কাপগুলো খালি, টেবিলের চারপাশে মিউজিক আর মানুষের ভিড়ের শব্দ ধীরে ধীরে তাদের পেছনে রেখে যায়। মেহজাবিন, রাইসা আর তানিয়া বিদায় জানিয়ে বেরিয়ে যায়। আরিশা শুধু গম্ভীর মুখে তাদের দেখে হাত নাড়ে। চলে যাও, দেখা হবে। এবার গরম কফি দিয়ে আবার ট্রিট করব। ঠিক আছে ম্যাডাম, খুব মজা হলো আজ। ধন্যবাদ আরিশা, ঈশান ভাইকে অনেক পিস। হ্যাঁ হ্যাঁ, মুশকিলের সময় পাশে থেকো। সবাই হাসি ঠাট্টা করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। আরিশা ধীরে ধীরে গাড়ির দিকে চলে আসে। পাশে ঈশান কাঁধে ঝাঁকুনি না নিয়ে চুপচাপ তার পেছনে পেছনে। ঈশান, নদীর পাড়ে যাই, ড্রাইভারকে বলো। এখন তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে ম্যাডাম, রাস্তাঘাটে আলো কম, নিরাপত্তা কম, ঝুঁকি বেশি। তোরা তো ভাবার দরকার নেই, যা বলছি কর। ঈশান চুপচাপ মাথা নিয়ে ড্রাইভারকে নির্দেশ দেয়। গাড়ির চালকও বুঝে নেয়। ঠিক আছে ম্যাডাম, নদীর পাড়ের রাস্তা খারাপ হলেও আমরা পৌঁছে যাব। গাড়িটা ধীরে ধীরে শহরের আলো ঝলমল পেছনে ফেলে বাইরে সাদা হালকা কুয়াশার মধ্যে প্রবাহমান নদীর দিকে এগোতে থাকে। বাতাসে নদীর আর্দ্রতা, মাটির গন্ধ আর একটু ঠান্ডা মিষ্টি সন্ধ্যার রোদের মিশ্রণ। এই বাতাসটা, এই নদীর ধ্বনি সত্যি শান্ত লাগে। ঠিক বলছেন ম্যাডাম, কিন্তু রাতের বেলা কিছু ঝুঁকি থাকে। আমি ঝুঁকি নিতে জানি, আর তুই শুধু পেছনে থাকিস। গাড়িটা নদীর পাড়ের দিকে ধীরে ধীরে বাঁকে। চারপাশে গাছের ছায়া নদীর জলে প্রতিফলিত হচ্ছে। ঈশান পেছনের দিকে একটু সতর্ক চোখ রাখছে। আয়েশা শুধু জানালা খুলে হাত বেরিয়ে বাতাসে ছোঁয়াচ্ছে। হায়, এই জায়গায় আসা মানে যেন একেবারে আলাদা জগৎ। শহরের রোদের কোলাহল একদম দূরে। নদীর ধারে চলে এসেছি ম্যাডাম, আপনি নামবেন কি? অবশ্যই, নদীর ধারে একটু হাঁটবো। আরিশা গাড়ি থেকে নেমে ধীরে ধীরে পা ফেলে রাখে বালির ওপর।
ঈশান সঙ্গে সঙ্গে তার পাশে এসে দাঁড়ায়, চোখে সতর্ক দৃষ্টি। বাতাসে নরম সন্ধ্যার রোদের লালিমা নদীর জলে প্রতিফলিত হচ্ছে, আর আরিশার চুলের হালকা বাতাস খেলছে। ম্যাডাম, আমি পাশেই থাকছি। সবকিছু ঠিক আছে কিনা সেটা নিশ্চিত করব। শুধু পাশে থাকিস, দেখিস না আমি কি করছি। আরিশা ধীরে ধীরে নদীর ধারে হেঁটে যাচ্ছে, বালির নরম ঢেউ তার পায়ের নিচে গড়িয়ে যাচ্ছে। ঈশান ধীরে ধীরে পেছনে, চোখে পেশাদার সতর্কতা। সন্ধ্যার নরম আলো নদীর ওপর ছড়িয়ে আছে। আরিশা শান্তি খুঁজে পেতে হেঁটে যাচ্ছিল, বালির নরম ঢেউ পায়ের নিচে গড়িয়ে যাচ্ছে। ঈশান পাশে দাঁড়িয়ে চোখে সতর্ক দৃষ্টি রাখছে। বাতাসের মধ্যে নরম আর্দ্রতা আর নদীর জল ঝলমল করছে। কিন্তু হঠাৎ একদল ছেলেদের কণ্ঠ ভেসে আসে জোরালো বাজে হেসে ওঠা। আরে কি সুন্দর মেয়ে, একটু গল্প করবি তো? একা হাঁটছিস, আমাদের সাথে থাকবি নাকি? আশা হঠাৎ বুঝতে পারে এই ছেলেরা খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে। তার চোখে আগুন জ্বলে ওঠে। বেয়াদব, আজ উচিত শিক্ষা দিব। আরশার হাত ঝাঁকুনি দিয়ে এক ছেলেকে থাপ্পড় মারে। ধাক্কা খেয়ে ছেলেটা দুমড়ে মুচড়ে পড়ে। তোর এত সাহস! কিন্তু হঠাৎ আরেকজন ছেলেকে দেখা যায় যে আরিশার হাত ধরে টানতে চাচ্ছে। ছাড়ো আমাকে। মুহূর্তের মধ্যেই ঈশান এগিয়ে আসে, চোখে কঠিন তেজ রেখে চিৎকার করে বলল, আর একবার কেউ এসব করলে? ঈশানের হাতের চটকানি আর শক্তি দিয়ে ছেলেরা দমে যায়। ঈশান এক একজনকে দূরে ঠেলে দেয়, তারপর তাদের দিকে কঠিন চোখ রাখে। এই জন্যই আমি আগে আসতে মানা করেছিলাম, ঝুঁকি আছে বলেছিলাম। আয়শা ধীরে ধীরে নিজের পা ধরে স্থির হয়। বুকটা ধরফর করছে, কিন্তু চোখে রাগ আর কৃতজ্ঞতার মিশ্রণ। ধন্যবাদ, তোমার জন্যই বাঁচতে পারলাম। শুধু পাশে থাকলেই হবে না, কেবল কাজের জন্যই এখানে আছি। গাড়িতে চেপে তারা ধীরে ধীরে শহরের দিকে ফিরে আসে। রাস্তার আলো ও গাড়ির হর্নের শব্দ তাদের চারপাশে মিলেমিশে থাকে। আয়শা বাড়িতে ঢুকতে তার মা বাইরে থেকে তাকিয়ে বলে, এত রাত কোথায় ছিলি? এমন লাগছে কেন তোকে? মা কিছু না, শুধু নদীর ধারে ঘুরছিলাম। ম্যাডাম, সব ঠিক আছে, আমি পাশে ছিলাম, কোনো সমস্যা হয়নি। তুই সাথে থাকলেই আমি নিশ্চিন্তে থাকি বাবা। সব সময় সতর্ক আছি ম্যাডাম, কাউকে কোনো বিপদ হলে আমি দেখব। আরিশা হালকা করে হাঁটু বাঁকিয়ে চোখ মুছে নেয়। আজকে সন্ধ্যা তার জন্য শুধুই আতঙ্ক নয়, বরং ঈশানের উপস্থিতি আরো গভীর একটা নিরাপত্তার অনুভূতি দিয়ে গেছে। রাতের নিস্তব্ধতা বাড়ির চারপাশে নেমে এসেছে। জানালা বাইরে দূরের গাছগুলোর হালকা ছায়া পড়ে, আর বাতাসে মৃদু নদীর গন্ধ। লাইটের নরম আলো ঘরের সবকিছু আরেকটু শান্ত ও রহস্যময় করে তুলেছে। আরিশা ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে। প্লেটের ভেতর নানা রঙের সবজি, মাংস আর সুস্বাদু রুটি সাজানো। খাবারের মধ্যে তার চোখ বারবার জানালার বাইরে ঝাপসা আলোয় তাকাচ্ছে। ঈশান পাশে বসে খাবার খাচ্ছে, কিন্তু চোখ সবসময় তার চারপাশে সতর্ক দৃষ্টি রাখছে। ঈশান, আজকের কাজটা ঠিক ছিল তো? হ্যাঁ ম্যাডাম, সব ঠিকঠাক হয়েছে, কোনো ঝুঁকি ছিল না। খাবার শেষ হতেই আরিশা উঠে যায়। ধীরে ধীরে সে তার রুমের দিকে যায়। ঈশান পেছনে পেছনে আরিশার রুমের দরজা বন্ধ করে ভেতরে ঢোকে। লাইটের নরম আলো তার রুমের দেওয়ালে ছায়া ফেলে। ঈশান পাশে দাঁড়িয়ে আছে, চোখে প্রশ্নবোধক সতর্ক। ঈশান, তোকে যে কাজ করতে দিয়েছিলাম সেটা করেছিস তো? হ্যাঁ ম্যাডাম, সব কাজ করেছি। আরিশা ধীরে ধীরে টেবিলের দিকে এগোতে শুরু করে। তার হাতে কাগজের ফাইল, নোটবুক আর কিছু তথ্য যা সে ঈশানকে দেখাতে চাইছে। নে, এটা দেখ, প্রত্যেকটা কাজের রিপোর্ট, লোকেশন, ঘটনা সব বিস্তারিত। সব ঠিকঠাক ম্যাডাম, কোনো ভুল নেই। আয়শা তার পাশে বসে ফাইলগুলো দেখায়। তার চোখে লুকানো গম্ভীরতা, আর ঈশানের চোখে পেশাদার আত্মবিশ্বাস। ভালো, আমি আশা করি ভবিষ্যতেও এমন মনোযোগ থাকবে। হ্যাঁ ম্যাডাম, আপনার নিরাপত্তা আমার দায়িত্ব। আয়শা ফাইলগুলো টেবিলে রেখে একবার নিজের চোখে সব দেখে নিল। মনে মনে সে ভাবে, এই ছেলেটার দক্ষতা ও সতর্কতা কেবল বডিগার্ডের সীমার মধ্যে নেই, সে অনেক বড় ধরনের কিছু করতে পারবে একদিন। রাতের নীরবতা আরিশার রুমের চারপাশকে শান্ত ও রহস্যময় করে রেখেছে। বাতাস হালকা, জানালার বাইরে দূরের গাছগুলো নিঃশব্দে তুলছে। আয়শা তার হাতে একটা ফাইল ধরে ঈশানের কাছে যেতে শুরু করে। ধীরে ধীরে সে ঈশানের দিকে এগোতে গিয়ে হঠাৎ পা মুচকে ফেলে। মুহূর্তের জন্য সময় থেমে যায়।
আরশার শরীর ছিটকে পড়ে ঠিক ঈশানের দিকে। ঈশান তার দিকে এগিয়ে যায়, দুজনেই একসাথে বিছানায় পড়ে যায়। ঈশানের বুক আরশার বুক একেবারে কাছাকাছি, মুহূর্তের মধ্যে দুজনের চোখ মিলিত হয়। নিঃশব্দে মধ্যে হঠাৎ তাদের ঠোঁট ছোঁয়া লাগে, মুহূর্তে দুজনেই অবাক। সরি ম্যাডাম। আরশার চোখে আগুন জ্বলে ওঠে, গালে লাল রং ঘাটে। হঠাৎ সে উঠে দাঁড়িয়ে চিৎকার করে, আরশা এত সাহস কিভাবে পেলি? আমার ঠোঁটে কিস করলি কেন? সরি ম্যাডাম, কিন্তু আপনি আমার গায়ের উপর পড়েছেন, আমি না। আরশার বুক ওঠানামা করে, রাগ আর লজ্জার মিশ্রণ। সে ফাইলটা শক্ত করে ধরে। এ কি অদ্ভুত অবস্থা! তোকে আর কোনোদিন। ম্যাডাম, আমি কোনো দায়িত্ব ছাড়ব না, কিন্তু দুর্ঘটনা হলে তা আমার নিয়ন্ত্রণে নয়। আরশা গম্ভীর হয়ে ফাইলটা ধরে টেবিলে রাখে, চোখে আগুন কিন্তু ভিতরে অদ্ভুত এক উত্তেজনা। ঈশান পাশে দাঁড়িয়ে চুপচাপ থাকে, চোখে পেশাদার সতর্ক, আর ভিতরে হঠাৎ সেই মুহূর্তের প্রতিফলন। আরশার রুমে আবার নিস্তব্ধতা নেমে এসেছে। জানালার বাইরে রাতের অন্ধকার আর দূরের বাতাসে হালকা ঝাপসা আলো, বিছানার পাশে ফাইল রাখা আর ঈশানের পেশাদার দৃষ্টি, সব মিলে অদ্ভুত এক চাপা উত্তেজনা। এখন যা, কাল কাজের কথা বলবো। হ্যাঁ ম্যাডাম, আমি চলে যাচ্ছি। ঈশান ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে আসে, দরজা বন্ধ হয় আর রুমে এক নিস্তব্ধতা নেমে আসে। আয়শা নিজের ঠোঁটে আঙ্গুল বুলিয়ে বসে থাকে, চোখে অদ্ভুত হালকা লাজ আর মনে মনে এক অদ্ভুত অনুভূতি জাগে। এমন অদ্ভুত অনুভূতি কেন হচ্ছে? সে হাত নিজের ঠোঁটে রাখে, বারবার মনে মনে এই ভাবনা করতে থাকে, ও তো সাধারণ বডিগার্ড, শুধু কাজের জন্যই তো আছে। এসব ভাবে ঠিক নয়, ঠিক নয়। কিন্তু চোখের আড়ালে অন্তরে একটা অদ্ভুত উত্তেজনা আর কৌতূহল জমে ওঠে। মনে মনে আরিশাও বুঝতে পারে আজকের এই রাতের এই ঘটনা, ঈশানের উপস্থিতি তার অহংকারের দেওয়াল হালকা ফাটল ধরিয়েছে। বিছানায় বসে আরিশা ফাইলের দিকে তাকায়, ঠোঁটে আঙ্গুল বোলাচ্ছে, মনে মনে ভাবছি কিভাবে এমন সাধারণ বডিগার্ড তার অন্তরে এতটা প্রভাব ফেলতে পারে। রাতের নিস্তব্ধতা ধীরে ধীরে ভোরের আলোতে মিশে যাচ্ছে। জানালার বাইরে সূর্যের প্রথম রোদ পড়ছে আর ঘরের মধ্যে সবকিছু উজ্জ্বল হয়ে উঠছে। আরিশা বিছানার উপর বসে চায়ের কাপ হাতে রোমান্টিক ভরে নীরবতা উপভোগ করছে, তবে তার মন আজ কাজের দিকেই বেশি। ফাইলগুলো, গতকাল রাতের ঘটনার স্মৃতি সবই চোখের সামনে ভেসে উঠছে। ঠোঁটে কোণে অদ্ভুত হাসি, চোখে হালকা লাজ আর হৃদয়ে অচেনা উত্তেজনা। কিন্তু আজকের সময় কাজের জন্য। সব মুশকিল পেছনে, এখন কাজেই মন দিতে হবে। খাবার শেষ করে আরিশা দ্রুত নিজেকে তৈরি করে অফিসের জন্য। কালো পেশাদার স্যুট, চুল আট করে বাঁধা, চোখে ঠান্ডা আত্মবিশ্বাস। আর কিছুক্ষণ পরে সে গাড়ির দিকে এগোতে শুরু করে। ঈশান গেটের পাশে দাঁড়িয়ে খালি চোখে রাস্তাঘাট, গাড়ির চারপাশ এবং আশেপাশের লোকজন নজর রাখছে। সে জানে আজকের দিনও নিরাপত্তার দিক থেকে সহজ নয়। ঈশান, তাড়াতাড়ি চলো। হ্যাঁ ম্যাডাম, যেমন সব সময় পাশে থাকবো, আপনার নিরাপত্তা আমার দায়িত্ব। আরিশা গাড়িতে ওঠে, ঈশান পাশে বসে যেন ছায়ার মতো। গাড়িটি ধীরে ধীরে শহরের আলো ঝলমল পেছনে ফেলে অফিসের পথে এগোতে থাকে। অফিসে পৌঁছে ঈশান চুপচাপ আরিশার পাশে দাঁড়িয়ে থাকে, চোখে সবসময় তার চারপাশে সতর্ক দৃষ্টি রাখছে। আরিশা বসে ফাইল খুলে কাজের পরিকল্পনা দেখে। অফিসে কোলাহল ক্রমেই বেড়ে চলেছে। কম্পিউটার মনিটরে রিপোর্টের ভিড়, ফোনে রিং, মেইলে নোটিফিকেশন, সব মিলিয়ে যেন বিশাল এক জগৎ। আরিশা তার চেয়ার টেনে বসে, চোখে গভীর মনোযোগ, ফাইলের মধ্যে চোখ বুলিয়ে যাচ্ছে। ম্যানেজার এসে তার ডেস্কের পাশে দাঁড়ায়, চোখে আগ্রহ, মুখে হালকা উদ্বেগ। ম্যাডাম, আজকের কাজের অগ্রগতি কেমন? আমরা মিটিং এর প্রস্তুতি শুরু করি কি? হ্যাঁ ঠিক, 1 ঘন্টার মধ্যে রুম বুক করে দাও, সমস্ত রিপোর্ট প্রস্তুত থাকতে হবে। ঈশান পাশে দাঁড়িয়ে, চোখে সতর্কতা। সে জানে প্রত্যেকের চোখ ম্যাডামের উপর, কিন্তু তার কাজ শুধু একটা, নিরাপত্তা নিশ্চিত করা। ম্যাডাম, আমি এখানে থাকবো, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। অফিসের কয়েকজন স্টাফ চুপচাপ ঈশানের দিকে তাকাচ্ছে, কেউ কেউ মৃদু হেসে ফিসফিস করে। ওই দেখেছিস ম্যাডামের বডিগার্ড কত হ্যান্ডসাম? মনে হচ্ছে প্রেম করছেন ম্যাডামের সাথে। দেখো তো, ও ম্যাডামের পাশে দাঁড়িয়ে এত ঘনিষ্ঠভাবে, একেবারে হিরো টাইপ।
আয়েশা কিছুটা চোখ বুজে চুপ থাকে, চোখে এক ধরনের আগুন, ঠোঁট কুচকে এবং ভেতরে ভেতরে অদ্ভুত উত্তেজনা। সে জানে ঈশান শুধু বডিগার্ড, কিন্তু ভেতরে মনে হচ্ছে অফিসেরই ছোটখাটো মন্তব্য যেন তার হৃদয়ে অদ্ভুত প্রভাব ফেলছে। এইসব ভাবা ঠিক নয়। ও তো শুধু কাজের জন্যই আছে, আর কখনো এসব বলতে শুনলে চাকরি থেকে বের করে দিব। কেউ আর কিছু না বলে দূরে সরে যায়। দুপুরের রোদ রেস্টুরেন্টের কাছে জানালার ভেতরে ঢুকছে। হালকা বাতাসে কাচের পাতায় সর, আর বাইরে মানুষের ধুলো মিশ্রিত আওয়াজ। আইসে বসে, চোখে ঠান্ডা আত্মবিশ্বাস, পাশে ঈশান চুপচাপ, চোখ সব সময় সতর্ক। ম্যাডাম, আজকের বায়ারদের জন্য প্রেজেন্টেশন শুরু করি। হ্যাঁ ঠিক আছে, শুরু করুন। বায়াররা ধীরে ধীরে আসলো। পরিচয় দেওয়া হলো। তারা আরিশার দিকে তাকিয়ে খুশি হাসি দেয়। ঈশান পাশে দাঁড়িয়ে বলল, আরে এই তো আপনার বডিগার্ড, বেশ হ্যান্ডসাম। হ্যাঁ, ও আমার বডিগার্ড, থ্যাংক ইউ। ম্যানেজার ল্যাপটপে ক্লিক করলো, কিন্তু বারবার ভুল হচ্ছে। স্লাইড ঠিক মতো যাচ্ছে না, তথ্য মিলছে না, ছবি স্লাইডে হারিয়ে যাচ্ছে। কি হচ্ছে? বারবার ভুল। আপনি কি দেখছেন না? ম্যাডাম, আমি দিব। তুমি কিভাবে পারবে? তুমি তো বডিগার্ড। পারবো ম্যাডাম। ঈশান ল্যাপটপ নিয়ে সামনে এগিয়ে গেল। চারপাশে চোখ তাকে খুঁজে পাচ্ছে, কেউ বিশ্বাস করতে পারছে না। ঈশান মৃদু গলায় বলল, Good afternoon, everyone. Thank you for taking the time to join us today. I will walk you through our strategy and projections. Let's begin with our quarterly performance. As you can see on this chart, our growth has been consistent. The steps we propose will enhance efficiency and ensure better returns for your investment. Please feel free to ask questions at any point. এরা হা করে তাকিয়ে থাকে। কেউ কেউ চোখ বড় করে, কেউ হালকা হাসি দিয়ে মাথা নেড়ে বোঝাতে চায় এই বডিগার্ড এত প্রফেশনাল। Moving on to our marketing strategy, you will notice that targeted campaigns have increased engagement by 35%. By analyzing past data, we can optimize resource allocation and focus on high-performing channels. This will not only maximize reach but also strengthen brand loyalty. আয়শা চোখ বড় করে তাকিয়ে থাকে, চুপচাপ অবাক। মনে মনে সে ভাবছে, এই বডিগার্ড কি সবকিছু এত সহজে করতে পারে? এক্সেলেন্ট, ট্রুলি প্রফেশনাল। ঈশান প্রেজেন্টেশন শেষ করলো, ল্যাপটপ ম্যানেজারের কাছে ফিরিয়ে দিল। সে চুপচাপ ঈশানের দিকে তাকিয়ে আছে। আরিশা এখনো স্থির, চোখে বিস্ময় আর হালকা রাগের মিশ্রণ। এটা কি সম্ভব? সাধারণ বডিগার্ড না, এটা বেশি কিছু। রেস্টুরেন্টের শান্তি নেমে এসেছে। বাইরেরা নিজেদের টেবিল থেকে উঠে দাঁড়িয়েছে, মুখে সন্তুষ্টির হাসি। তারা চুপি চুপি একে অপরের সঙ্গে কথা বলছে, কখনোই আর চোখ ফিরিয়ে দেখছে না, কারণ আজকের প্রেজেন্টেশন তাদের মুগ্ধ করেছে। খুব ভালো, আমরা আগ্রহী। আপনারা যেমন পরিকল্পনা দেখালেন, আমরা নিশ্চয়ই কাজ করতে চাই। হ্যাঁ, আজকের বিষয়গুলো অত্যন্ত পরিষ্কার এবং প্রফেশনাল। আশা করি আমাদের সহযোগিতা দীর্ঘস্থায়ী হবে। বাইরেরা চলে যায় আর রেস্টুরেন্টে নীরবতা আসে। টেবিলের উপর ফাইলগুলো, ল্যাপটপ এবং হালকা আলো, সবকিছু যেন সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তের স্মৃতি বহন করছে। তুই এসব কিভাবে পারলি? তোর তো এসব জানার কথা ছিল না। ম্যাডাম, আপনাদের সঙ্গে থাকতে থাকতে শিখে গেছি। আরিশা এক মুহূর্ত থেমে যায়, চোখে বিস্ময়, মনে মনে ধোঁয়াশা। দেখে দেখে কি সব শিখলো নাকি নাকি অন্য কোনো ব্যাপার আছে? দেখে দেখে এসব শিখলো নাকি? আর কি আছে ওর ভেতরে? এরপর আরিশা ম্যানেজারের দিকে চলে আসে, চোখে আগুন, হাত শক্ত করে রাখে। আপনাকে তো বরং অফিস থেকে বের করে দেওয়া উচিত ছিল। ম্যাডাম, কি বলছেন? আমি তো শুধু সাহায্য করতে চেয়েছিলাম। সাহায্য? এটাকে সাহায্য বলে? আর একটু হতেই ডিলটাই ক্যান্সেল হয়ে যেত। আপনার কি মিনিমাম সেন্স নাই কি হতে পারতো? সরি ম্যাম। ম্যানেজার চুপচাপ মাথা নেড়ে আয়শার কথার মধ্যে লজ্জা ও হালকা ভয় অনুভব করে। আয়শা এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে, ভেতরে রাগ আর বিস্ময় মিশ্রিত। আবার চোখে অদ্ভুত কৌতূহল যে বডিগার্ড একসময় এই পরিস্থিতি সামলালো। রেস্টুরেন্টের কোলাহল শেষ হয়ে বাইরদের প্রশংসা আর
ঈশানের অবাক করা প্রেজেন্টেশন শেষে আরিশা আর ঈশান গাড়িতে চেপে বাড়ির পথে রওনা হলো। গাড়ি ধীরে ধীরে শহরের পথ পেরিয়ে শান্ত এক বাড়ি ঢুকলো। বাড়িতে পৌঁছাতেই আরিশা মা দাঁড়িয়ে চেয়েছিলেন, চোখে যত্ন আর মুখে হাসি। খেয়ে যা মা, আজকের দিনটা নিশ্চয় ক্লান্তিকর হয়েছে। না মা, রেস্টুরেন্টে খেয়ে এসেছি। আরিশা দ্রুত তার ব্যাগ নিয়ে উপরের দিকে চলে গেল। রুমের দরজা খোলার সাথে সাথে সে ভেতরে ঢুকলো, কাপড় ফেলে চেয়ার টেনে বসলো। মনে মনে এখনো আজকের ঘটনার ধোঁয়াশা কাটছে না, চোখে বিস্ময়, ঠোঁটে অদ্ভুত এক হাসি। এদিকে ঈশান গাড়ি থেকে সরাসরি রুমে ফিরে আসে। ঘরে ঢুকতেই শান্তি, নিস্তব্ধতা আর নিজের রুমের আলো। সে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। আজকে দিনের কথা মনে মনে ছায়ার মতো ভেসে আসে। আজও সব ঠিক হলো, তবে ম্যাডামের চোখের অভিব্যক্তি একটু আলাদা ছিল। ঈশান হালকা হাঁটতে হাঁটতে চেয়ার টানে, ল্যাপটপ আর নোটগুলো পরীক্ষা করে এবং মনে মনে আজকের ঘটনা বিশ্লেষণ করে। তার ভেতরে এক ধরনের সন্তুষ্টি, প্রফেশনাল দায়িত্ব পালনের আনন্দ, আরেকদিকে হালকা অদ্ভুত উত্তেজনা। আরিশা উপরে বসে রুমে নিজের ভাবনায় মগ্ন, চোখে বিস্ময় আর লাজের মিশ্রণ। ঈশান তার রুমে ঢুকে চুপচাপ বসে ফোনটি হাতে তুলে নিল। নিস্তব্ধতা, আজকে দিনের কাজের ক্লান্তি আর মৃদু উত্তেজনা সব মিলে ঘরের মধ্যে শান্ত এক চাপা অনুভূতি তৈরি করেছে। হ্যালো মা। কেমন আছিস বাবা? ভালো বাবা, তোমরা কেমন আছো? ভালো আছি। কবে আসবি বাবা? কাজ শেষ হলে আসবো মা। আর কত দিন লাগবে? অনেক দিন তো হলো। বেশি সময় লাগবে না মা। ঈশান ফোনটি রেখে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, চোখে ভাবনা, মনে মনে দিনের ঘটনার পূর্ণ নির্মাণ, কাজের দায়িত্ব পালনের সন্তুষ্টি আর হালকা উত্তেজনা সব মিলিয়ে তার মন এখনো আজকের মুহূর্তের প্রভাব অনুভব করছে। বাইরে ধীরে ধীরে রাত নামছে, রুমের আলো আর নিস্তব্ধতা সব মিলিয়ে ঈশানের মনকে শান্ত রাখছে। ভোরের সূর্য ধীরে ধীরে ঘরের জানালার কাছ দিয়ে প্রবেশ করছে। রুমের মধ্যে হালকা আলো ছড়াচ্ছে আর নাস্তার টেবিলটি সাজানো, গরম চা, পাস্তা, রুটি আর ফলের প্লেট। আরিশা বসে আছে, চোখে হালকা ঘুমের ছাপ, কিন্তু মন ইতিমধ্যেই কাজ আর দিনটির পরিকল্পনায় ব্যস্ত। বাবার চুপচাপ চোখ আরিশার দিকে। কিছুক্ষণ নীরবতার পর তিনি চুপচাপ নাস্তার কাপে চা ঢালতে ঢালতে বলেন, মা, এবার আমি চাই তোমার বিয়ে দিতে। এত তাড়া কেন বাবা? আমার বয়স হয়েছে মা, আমি চাই তোমার জন্য একটা ভালো ছেলে দেখি এবং বিয়ে করো। আরিশা চুপচাপ তাকিয়ে থাকে, মনে মনে ভাবছে এত তাড়া কি দরকার। আবার ভেতরে হালকা দ্বন্দ্ব, নিজস্ব ইচ্ছা আর পরিবারের চাপ মিশ্রণ। বাবা একটু সময় দাও, কিছুদিন যাক। না মা, আমার পরিচিত একটা ভালো ছেলে আছে, চলো তুমি দেখো কেমন লাগে। আরিশা চোখে হালকা বিস্ময়, ঠোঁট কুচকে মনে মনে ভাবছে কি ভাববেন, কেমন ছেলে হবে। ঠিক আছে বাবা, দেখবো কেমন লাগে। নাস্তার টেবিলে হালকা নীরবতা, চায়ের ধোয়া ধীরে ধীরে ওঠে, পাখির ডাক দূর থেকে আসে। আরিশা চুপচাপ চা তুলে খেতে লাগলো। নাস্তার টেবিল শেষ হতেই বাবার চোখে এক নির্দিষ্ট উদ্দীপনা। সে জানে আজ থেকে আরিশার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। মা, ঠিকানা নাও, এই ছেলে আমার পরিচিত, তুমি গেলে দেখবে কেমন লাগে। আরিশা সেই ঠিকানা দেখলো। মনে মনে হালকা দ্বিধা, আগ্রহ আর ভয় সব একসাথে মিশে গেল। তবে সে জানে এটা তার জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ঠিক আছে বাবা, আমি যাব। ঈশান পাশে দাঁড়িয়ে, চোখে সতর্কতা, মুখে হালকা হাসি। আরিশা জানে আজও সে পাশে থাকবে। ঈশান, তুমি সাথে যাবে? হ্যাঁ ম্যাডাম, আপনার নিরাপত্তা সবসময় আমার দায়িত্ব। দুপুরের হালকা রোদ রাস্তায় পড়ছে, গাড়ি ধীরে ধীরে শহরের শান্ত এলাকায় প্রবেশ করছে। আরিশা জানে আজকের দিনটা তার জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। পাশে ঈশান চুপচাপ, চোখ সবসময় সতর্ক, হাতে নখ ধরে রেখেছে স্টিয়ারিং এর পাশ। ঈশান, তুমি সাথেই থেকো। হ্যাঁ ম্যাডাম, আমি সাথে আছি। গাড়ি থেমে আরিশা নেমে আসে। নিস্তব্ধতা, হালকা বাতাস আর পাখির ডাক সবকিছু মিলিয়ে মুহূর্তটা যেন আরো গুরুত্বপূর্ণ করে তুলছে। ঠিক সেই সময় ছেলেটি এসে পৌঁছায়, চোখে সতেজতা, মুখে হালকা হাসি। সে যখন আরিশাকে দেখে প্রথম মুহূর্তে মনে হয় যেন সবকিছু থমকে গেছে। আরশিয়া, আপনাকে দেখে খুব ভালো লাগছে।
হ্যালো, আপনাকেও দেখে খুশি হলাম। ঈশান পাশে দাঁড়িয়ে চুপচাপ, চোখে সতর্কতা কিন্তু তার ভেতরে শান্তি, কারণ আজও তার কাজ শুধু আরিশার নিরাপত্তা। বাবা আমাকে বলেছিল আপনি খুব সুন্দর ও সংযমী, আর যখন আপনাকে দেখা হলো সবই সত্যি মনে হচ্ছে। ধন্যবাদ। আমি নিজেও কিছুটা কৌতূহল নিয়ে এসেছি। তারা একসাথে কিছুটা হাঁটলো, পেশাদারি ভঙ্গি এবং শিষ্টাচার মিশিয়ে কথা বলছে। কথায় কথায় ছেলেটি তার প্রশংসা করছে, আর আরিশার মুখে ছোট ছোট হাসি ফুটছে। আমি আজ থেকে আশা করছি আমরা একে অপরকে আরো জানবো। আপনার ভঙ্গি, আপনার চিন্তা সবকিছু জানতে চাই। হ্যাঁ, আমাকেও আপনার চিন্তা জানা দরকার, তবে মনে রাখবেন আমি ধীরে ধীরে বিশ্বাস করি। ঈশান পাশে চুপচাপ দাঁড়িয়ে আরিশা ধীরে ধীরে ছেলেটির সঙ্গে কথা বলছে, চোখে অদ্ভুত উত্তেজনা আর কৌতূহল। আজকের দিন কত অদ্ভুত, কত নতুন কিছু নিয়ে এসেছে। ছেলেটি শেষ কথা বলে হালকা হেসে বিদায় নিল। সে গাড়ির দিকে হেঁটে চলে যাচ্ছে। আরিশা তাকিয়ে রইল, বুকের মধ্যে অদ্ভুত উত্তেজনা, কৌতূহল আর কিছুটা দ্বিধা সব মিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করছে। ম্যাডাম, আমার লোকটাকে সুবিধার মনে হয়নি। কেন? সে ভালোই তো। জানি না, তবে মনে হচ্ছে বেশি ভালো না। আয়শার চোখে রাগের আগুন জ্বলে উঠল। সে সোজা ঈশানের দিকে তাকালো, ঠোঁট কুচিয়ে, গলা হালকা কণ্ঠে ভীষণ তীব্র। তোর এত ভাবতে হবে না, বাবা পছন্দ করেছে, নিশ্চয়ই ভালো দেখেই করেছে। ঈশান চুপচাপ আয়েশার দিকে তাকিয়ে থাকে, চোখে সতর্ক দৃষ্টি, যেন সে শুধু পাহারা দিচ্ছে। কিন্তু ভেতরে হালকা চিন্তা। আয়েশার রাগ এবং কথার তীব্রতা তার মনে বার্তা পাঠাচ্ছে। আজকে দিনটা সহজ ছিল না, কিন্তু সে প্রস্তুত। হ্যাঁ ম্যাডাম, আমি শুধু নিশ্চিত হতে চাই সে ভালো নাকি। তোর ভাবার দরকার নেই, তুই তোর কাজ কর। বাড়িতে ঢুকেই আয়েশা একটু থেমে দাঁড়ালো, হাতে ব্যাগ, চোখে হালকা আগ্রহ আর ভেতরে কৌতূহল। ঘরের আলো শান্ত, দূরের ঘড়ির টিকটিক সব মিলিয়ে মনে হচ্ছে আজকের দিনটা বিশেষ। বাবা ছেলে পছন্দ হয়েছে। আয়েশার মন হালকা ধরফর করছে। আজকের দেখা, ছেলের ভঙ্গি আর বাবার কথাগুলো সব মিলিয়ে যেন নতুন এক অধ্যায় শুরু করেছে। মনে হচ্ছে ধীরে ধীরে সবকিছু ঠিকঠাক হবে। তাহলে আমি তাদের সাথে কথা বলি। বলো। আর সাথে ব্যাগ নিয়ে ধীরে ধীরে উপরের দিকে চলে যায়। গভীর রাত, পুরো বাড়ি নিস্তব্ধ। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকে আরিশার রুমটা নরম আলোয় ভরে দিয়েছে। বাইরে বাতাসে হালকা পদ্মা দুলছে। আরিশা আয়নার সামনে দাঁড়িয়ে নাইট ড্রেস ঠিক করছিল, চুল আলগা, মুখে দিনের ক্লান্তি আর চিন্তার চাপ। ঠিক তখনই দরজায় হালকা টোকা পড়ল। কে? দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে ঈশান, চোখে অদ্ভুত দৃঢ়তা, মুখে চাপা উত্তেজনা। ঈশান এত রাতে এখানে কেন? ঈশান কয়েক সেকেন্ড চুপ করে থাকে, বুকের ভেতর জমে থাকা কথাগুলো যেন গলায় এসে আটকে আছে। তারপর ধীরে গলা খুলে, ম্যাডাম, ওই বিয়েটা করবেন না? আরিশা অবাক হয়ে তাকায়, ভুরু কুচকে যায়। আরিশা ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ স্বরে বলে, কি বলছিস? কেন করব না? ঈশান চোখ তুলে তাকায়। এই প্রথম তার চোখে শুধু দায়িত্ব নয়, গভীর অনুভূতি। ঈশান নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, কারণ আমি আপনাকে ভালোবাসি। মুহূর্তেই যেন ঘরে বাতাস থেমে গেল। আয়েশার বুক ধক করে উঠল, চোখ বড় হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছে না। কি? সামান্য বডিগার্ড হয়ে আমাকে ভালোবাসছিস? তাও আবার এসে বলতে সাহস করেছিস? কোন সাহসে? সাহস লাগে না ম্যাডাম, ভালোবাসলে একাই সাহস হয়ে যায়। আমি জানি আমি আপনার লেভেলের কেউ না, আমি শুধু বডিগার্ড, কিন্তু মনটা তো নিয়ন্ত্রণে থাকে না ম্যাডাম। প্রতিদিন আপনাকে আগলে রাখতে রাখতে কখন যে নিজের অজান্তে আপনাকেই নিজের জীবন বানিয়ে ফেলেছি বুঝিনি। আয়েশা চুপ করে তাকিয়ে থাকে। রাগ, অবাক আর অজানা এক কাঁপুনি তার বুকের ভেতর তৈরি হয়। চাঁদের আলোতে দুজন দাঁড়িয়ে, একজন অহংকারী মালিক আর একজন কোটিপতি ছেলে হয়েও বডিগার্ডের মুখোশে থাকা মানব। ঘরে বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে। আরিশার চোখে রাগ আর ঈশানের চোখে জমে থাকা অনুভূতির বিস্ফোরণ। দুজনের মাঝখানে নীরবতা কাঁপছে। মেজাজ গরম হওয়ার আগেই বেরিয়ে যায় ঈশান। যাব না ম্যাডাম। বেশি সাহস দেখাচ্ছিস কিন্তু। যা ভাবেন তাই। যা বলছি এক্ষুনি চলে যা। ঈশান কয়েক সেকেন্ড থেমে থাকে, তারপর সাহস করে এক ধাপ এগিয়ে আসে। তার কণ্ঠ কেঁপে ওঠে, কিন্তু চোখে কোনো ভয় নেই। ম্যাডাম, একবার শুধু মেনে নিন। আমি কোনো কিছু জোর করে চাই না, শুধু আপনাকে খুব আগলে রাখবো, খুব
ভালোবাসবো। কথাগুলো বলতে বলতে সে কাছে এসে থেমে যায়, হাত বাড়িয়েও স্পর্শ করে না, শুধু খুব কাছ থেকে তাকিয়ে থাকে। আপনি আমার কাছে অহংকারী মালিক না, আপনি আমার পৃথিবী। আরিশার বুক কেঁপে ওঠে, এত কাছ থেকে তার নিঃশ্বাসের উষ্ণতা টের পায়, তবু রাগ সামলে বলে ওঠে, ঈশান দূরে দাঁড়া। ঈশান আর এক পাও বাড়ায় না, তার চোখে গভীর ভালোবাসা কিন্তু সম্মানও আছে। ঠিক আছে ম্যাডাম, কিন্তু আমার অনুভূতিটা মিথ্যা না। ঘরের ভেতর আবার নীরবতা নামে, চাঁদের আলো দুজনের মাঝখানে পড়ে। আয়েশার হৃদয়ে অজানা একটা কাঁপুনি জন্ম নেয়, যেটা সে নিজেও মানতে চায় না। ঘরের বাতাস আরো ভারী হয়ে ওঠে, চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে পড়ে আরিশার মুখে, চোখে রাগ, বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি। ঈশান সামনে দাঁড়িয়ে অনুভূতির ভারে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। বেরিয়ে যায় ঈশান, না হলে থাপ্পড় মারবো। ঈশান এক মুহূর্ত চুপ করে থাকে, চোখে ভয় নেই, শুধু আবেগ, কিন্তু এবার সে আর এক কদমও বাড়ায় না। ম্যাডাম, আমি আপনাকে অসম্মান করতে আসিনি। সে খুব কাছে দাঁড়িয়ে, কিন্তু ছুঁয় না, তার নিঃশ্বাসের উষ্ণতা শুধু অনুভব হয়। আপনি যা খুশি করুন, রাগ করুন, শাস্তি দিন, কিন্তু আজ আমার কথা না শুনে আমাকে তাড়াবেন না। আয়শার হাত কেঁপে ওঠে, এত কাছ থেকে তার চোখের দিকে তাকানো সহজ না। ঈশান হঠাৎ আরো একটু কাছে এসে আরিশার ঠোঁটে একটা চুমু দিল। আরিশা রেগে বলে, ঈশান দূরে দাঁড়া। ঈশান ধীরে এক পা পিছায়, তার চোখে ব্যথা তবু সম্মান। ঈশান আবেগ ভরা স্বরে বলে, আমি যাব ম্যাডাম, কিন্তু মনে রাখবেন আমি খেলতে আসিনি, আমি সত্যি আপনাকে ভালোবাসি। ঘরে নীরবতা নেমে আসে, চাঁদের আলো দুজনের মাঝখানে পড়ে। আরিশার বুকের ভেতর অজানা একটা অনুভূতির জন্ম নেয়, যেটা সে জোর করে চাপা দেয়। ঈশান ধীরে দরজার দিকে হাঁটে, বের হওয়ার আগে একবার ফিরে তাকায়, চোখে প্রেম, অভিমান আর অপেক্ষা। আরশিয়াকা দাঁড়িয়ে থাকে, নিজের অজান্তেই ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে ভাবে, এই মানুষটা কেন এমন করে আমার ভেতরে নাড়িয়ে দিল। পরের দিন সকাল, বাড়ির ভেতরে নরম আলো ছড়িয়ে পড়েছে, জানাল দিয়ে রোদের রেখা ঢুকে ডাইনিং টেবিলের উপর পড়ে আছে। সকালের নাস্তার গন্ধে পুরো ঘর ভরে গেছে, পরিবেশ শান্ত, কিন্তু আয়েশার ভেতরে রাতের ঘটনার রেশ এখনো কাটেনি। আয়েশা চুপচাপ বসে চা নাড়ছে, চোখে দৃঢ়তা, মুখে এক ধরনের সিদ্ধান্তের চাপ। পাশে বাবা খবরের কাগজ পড়ছেন, আর একটু দূরে দাঁড়িয়ে আছে ঈশান, চিরচেনা বডিগার্ড ভঙ্গিতে, কিন্তু ভেতরে অশান্ত মন। হঠাৎ আরিশা চায়ের কাপ নামিয়ে বাবার দিকে তাকান, গলায় অদ্ভুত দৃঢ়তা। বাবা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। বাবা অবাক হয়ে কাগজ নামালেন, মেয়ের মুখের দিকে তাকিয়ে ভুর কুচকালেন। এত তাড়া কেন মা? কালই তো কথা হলো। আরিশা হালকা শ্বাস নেয়, তারপর ধীরে ধীরে চোখ ঘুরিয়ে ঈশানের দিকে তাকায়। দৃষ্টি বাঁকা, ঠোঁটে চাপার আগে রেখা, সেই দৃষ্টি ঈশানের বুকের ভেতর কাঁপন ধরিয়ে দেয়। বলা তো যায় না বাবা, কখন কোন বিপদ এসে পড়ে, তার থেকে ভালো তাড়াতাড়ি বিয়ে করে ফেলি। কথাটা বলে সে আবার বাবার দিকে তাকায়, কিন্তু তার ইঙ্গিতটা স্পষ্ট ঈশানের দিকে ছিল। ঈশানের হাত দুটো অজান্তেই মুঠো হয়ে যায়, বুকের ভেতর রাগ, কষ্ট আর অসহায়তা একসাথে জমে ওঠে, কিন্তু সে কিছু বলে না, মাথা নিচু করে থাকে। পেশাদার মুখোশটা শক্ত করে ধরে, তার মনে শুধু একটাই কথা ঘুরে, আপনি পালাতে চাইছেন ম্যাডাম, কিন্তু আমার ভালোবাসা থেকে পালানো এত সহজ না। ঠিক আছে মা, যদি তোর মন তাই চায় আমি আজই ওদের সাথে কথা বলবো, কেমন? আরিশা হালকা মাথা নেড়ে দেয়, মুখে বিজয়ের ভাব, কিন্তু বুকের ভেতর কোথাও একটা অদ্ভুত কাঁপুনি। ঠিক আছে বাবা। সে উঠে দাঁড়ায়, ঈশানের পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু তাকায় না। আর ঈশান দাঁড়িয়ে থাকে চুপচাপ, শক্ত, কিন্তু ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। আর সে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নিজের রুমে ঢুকে পড়ে। দরজা বন্ধ করতে বুকের ভেতর চাপা রাগ আর অস্থিরতা কাজ করে। সকালে বাবাকে বলা কথাগুলো এখনো মাথার ভেতর ঘুরছে। সে ফোনটা বিছানার উপর ছুঁড়ে দিতে ঘুরতেই ক্লিক, দরজার শব্দ হয়। ঈশান ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, আর সে চমকে ঘুরে দেয়, চোখে আগুন। আমার রুমে আসার সাহস কিভাবে পেলি, তাও আবার নক না করে? ঈশান দরজার সামনে দাঁড়িয়ে, মুখে চাপা উত্তেজনা, চোখে জমে থাকা কষ্ট। ঈশান গভীর কণ্ঠে বলে, এমনটা কেন করলেন ম্যাডাম? আমি তো বলেছিলাম বিয়ে না করতে। তোমার চাওয়াতেই সব হবে নাকি? কেন হবে না? আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসলে কি আসে যায়, তাতে আমার সিদ্ধান্ত বদলাবে না। কথাটা ঈশানের ভেতরে আঘাত করে, চোখে লাল হয়ে ওঠে। সে ধীরে ধীরে আরিশার দিকে এগোয়, খুব কাছে এসে
থেমে যায়, ছোঁয় না, কিন্তু তার নিঃশ্বাসের উষ্ণতা টের পাওয়া যায়। আপনি বুঝতে চান না কেন আমি আপনাকে ভালোবাসি? এই বুকটা শুধু আপনার জন্য ধুকধুক করে ম্যাডাম। আমি সত্যি ভালোবাসি আপনাকে। আয়েশার বুক অজান্তে কেঁপে ওঠে। এত কাছ থেকে তার চোখের দিকে তাকানো সহজ না, তবু সে শক্ত থাকে। ঈশান, সীমা বোঝো। ঈশান সঙ্গে সঙ্গে এক পা এগিয়ে এলো, একদম আরিশার সাথে লেগে দাঁড়ায়। আরিশা চমকে একটু পিছনে যেতে নিলেই ঈশান তার কোমর চেপে ধরে কাছে টেনে আনে। আরিশা রেগে বলে, ঈশান বেশি বেশি হচ্ছে কিন্তু। ঈশান কোনো কথা না বলে আরিশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। আরিশা হতভম্ব। ও যে এত সাহস দেখাবে সেটা আরিশা ভাবতেই পারেনি। আরিশাকে সরাতে চাইলে ঈশান আরো কাছে টেনে এনে কোমরে চাপ দিয়ে ধরে। আরিশা নড়াচড়া বন্ধ হয়ে যায়। ঈশান বেশ কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে বলে, বিয়েটা ভেঙে দিবেন। কথার অবাধ্য হলে ভালো হবে না। আরিশার রুম থেকে ঈশান বেরিয়ে যেতেই দরজাটা ঠাস করে বন্ধ হয়ে গেল। পুরো ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে উঠল। আরিশা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। বুকের ভেতর ধুকপুক শব্দ, রাগার অপমান একসাথে মাথার ভেতর ঘুরছে। সে ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ওর এত সাহস কিভাবে হলো আমাকে থ্রেট করার? আমি আরিশা, কেউ এইভাবে আমার সামনে দাঁড়িয়ে কথা বলার অধিকার রাখে না। তার হাত দুটো কেঁপে উঠল, ঠোঁটের উপর আঙ্গুল ছুঁয়ে রাগে দাঁত চেপে ধরল। আমার ঠোঁটে কিস করলো, ওর এত সাহস! আমি কি ওর জন্য খেলনা নাকি? আরিশার চোখে আগুন জ্বলতে লাগলো। সে ঘরের ভেতর পায়চারি করতে করতে বলল, আমি তোকে ছাড়বো না ঈশান। বডিগার্ড হয়ে আমার জীবনে ঢুকে পড়েছিস, এখন বুঝিয়ে দিব সীমা কোথায়। জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে সে গভীর শ্বাস নিল, কিন্তু মনটা শান্ত হলো না। যতই নিজেকে শক্ত রাখার চেষ্টা করুক, ভেতর ভেতর ঝড় বইছে। অপমান, রাগার অজানা এক অস্বস্তি তাকে ছুঁয়ে যাচ্ছে বারবার। আয়েশা ধীরে ধীরে বলল, ভালোবাসা দেখাতে হলে সাহস লাগে ঠিকই, কিন্তু সীমা না জানলে সেই সাহসী সবচেয়ে বড় অপরাধ হয়ে যায়। ঈশান, এই খেলাটা তুমি শুরু করেছো, শেষটা আমি করব। সকালের আলো জানালা ভেদ করে ঘরে ঢুকতে আয়েশা রেডি হতে ব্যস্ত হয়ে পড়ল। হালকা মেকআপ, গোছানো চুল, আত্মবিশ্বাসী লুক, সবকিছুতেই আজ আলাদা একটা কঠিন ভাব। গত রাতের ঘটনা এখনো মাথার ভেতর আগুনের মতো জ্বলছে। সে ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে নামতেই ড্রাইভার গাড়ি বের করে রেখেছে। আয়েশা দ্রুত পা বাড়িয়ে গাড়ির দিকে এগোলো। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা ঈশানকে দেখে থমকে গেল। আয়েশা ঠান্ডা কিন্তু কড়া গলায় বলল, তোমার যাওয়ার দরকার নেই, আজ থেকে আমার সাথে অফিসে যাবে না। আমি আপনার বডিগার্ড, আপনার সাথে যাওয়া আমার দায়িত্ব। দায়িত্ব? আমি বারণ করলে সেটাই শেষ কথা। আপনি বারণ করলেও আমি শুনবো না। যতদিন আমি এখানে আছি আপনাকে প্রোটেক্ট করা আমার কাজ। তোমার সাহস কতটা বেড়েছে দেখেছি। তুমি কি ভুলে গেছো আমি কে? চাকরি করো বলে মাথায় উঠে গেছো নাকি? চাকরি করি ঠিকই, কিন্তু দায়িত্ব থেকে পালাই না। আমি বলেছি না তুমি যাবে না? আমার আশেপাশে থাকার দরকার নেই তোমার। চারপাশে লোকজন থমকে তাকিয়ে আছে। বাতাস ভারী হয়ে উঠল। ঈশান গম্ভীর গলায় বলল, আপনি যতই রাগ করুন, আজ আমি আপনার সাথেই যাব। আয়েশা ঠোঁট চেপে ধরল, চোখে আগুন নিয়ে গাড়ির দরজা খুলে বলল, ঠিক আছে ওঠো, কিন্তু মনে রেখো এই জেদ তোমার জন্য ভালো কিছু আনবে না। গাড়িতে উঠে আয়েশা বসতেই পেছনে ঈশান পর্দাটা টেনে দিল। বাইরের ভেতরের দূরত্বটা হঠাৎই ছোট হয়ে এলো। গাড়ির ভেতরে নেমে এলো অদ্ভুত একটা নীরবতা। আয়েশা বিরক্ত হয়ে তাকিয়ে বলল, এসব কি হচ্ছে ঈশান? ড্রাইভার কি ভাববে? তাতে আমার কিচ্ছু আসে যায় না। সে একটু সামনে ঝুঁকে বসলো। গাড়ি ভেতরের বাতাস ভারী হয়ে উঠল। আয়েশার চোখ বড় করে বলল, বেশি বাড়াবাড়ি করছো কিন্তু, খুব খারাপ হবে। আমার ভালোবাসা মেনে নিন, তাহলে বাড়াবাড়ি করব না। সম্ভব না, তোমার সাথে আমার যায় না। বাস্তবতাটা বোঝো। যায় না কেন? ভালোবাসা কি টাকা দিয়ে হয়? এখনকার যুগে টাকাটাই সব ঈশান, শুধু অনুভূতি দিয়ে জীবন চলে না। টাকা থাকলে নিরাপত্তা হয়, কিন্তু সুখ হয় না ম্যাডাম। সুখ হয় যখন কেউ নিজের সবটা দিয়ে পাশে থাকে। তুমি স্বপ্ন দেখো বেশি, আমার জীবন হিসাব করে চলতে হয়, আবেগ দিয়ে না। আরে এগিয়ে চলেছে বাইরের শহরের ব্যস্ততা, ভেতরে দুইটা মানুষের ভিন্ন দুই দুনিয়া। ঈশান নিচু গলায় বলল, হিসাবের জীবন একদিন আপনাকেই শূন্য করে দেবে। তখন বুঝবেন কেউ আপনাকে টাকা নয় মানুষ হিসেবে ভালোবেসেছিল।
আয়শা বুকের ভেতর হালকা কাঁপুনি উঠল, কিন্তু মুখে প্রকাশ পেল না। সে শক্ত গলায় বলল, এই কথা এখানেই শেষ। অফিসে পৌঁছানো পর্যন্ত কিছু বলবে না। ঈশান আর কথা বাড়ালো না, জানালার দিকে তাকিয়ে রইল। গাড়ির ভেতরে নীরবতা জমে রইল, ভালোবাসা আর অদৃশ্য যুদ্ধ নিয়ে। অফিসের গেটে গাড়ি থামতে আরিশা নেমে গেল। ঈশান পিছনে পিছনে ঢুকলো। ভিতরে পা রাখতে ঈশানের চোখ আটকে গেল রিসেপশনের সোফায় বসা লোকটার দিকে, যার সাথে আরিশার বিয়ে ঠিক হয়েছে। সেই ছেলেটাই অফিসে বসে আছে, ফুল হাতে চারপাশে তাকাচ্ছে আত্মবিশ্বাসী ভঙ্গিতে। ঈশানের বুকের ভেতর হঠাৎ আগুন জ্বলে উঠল, জল শক্ত হয়ে গেল, চোখের দৃষ্টি বদলে গেল। আরিশার সামনে এগোতেই ঈশান ধরা গলায় বলল, ওর সাথে কথা বলবেন না। কি বললে? আমি বলছি ওর সাথে কথা বলবেন না। আমার হবু বর্ষে আমি কথা কেন বলবো না? আমি বারণ করছি, আর না শুনলে খুব খারাপ হবে। আমাকে ভয় দেখাও? এত সাহস কবে থেকে হলো? আমার সাহস সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই। ওর সাথে কথা বলবেন না। 100 বার বলবো, পারলে আটকাও। কথা শেষ করেই আরিশা সোজা নিজের কেবিনের দিকে হাঁটলো। পিছনে ঈশান দাঁড়িয়ে রইল, হাত মুঠো, শ্বাস ভারী। ছেলেটাও কেবিনে ঢুকলো। আরিশা কেবিনে ঢুকে দরজা জোরে বন্ধ করে দিল। ভিতরে আরিশা আর সেই ছেলে মুখোমুখি। ছেলেটা হালকা হাসি দিয়ে বলল, অফিসটা বেশ সুন্দর, আপনার মতো স্মার্ট। আপনি কেন এসেছেন বলুন? আপনাকে আরো ভালো করে জানার জন্য, ভবিষ্যতে একসাথেই। বাইরে কেবিনে কাছের ওপাশে দাঁড়িয়ে ঈশান ভেতর দৃশ্য দেখে তার মাথার ভেতর যেন বিস্ফোরণ হচ্ছে। হাতে শিরা ফুলে উঠল, মনে মনে বলল, ও আমার সামনে বসে কথা বলছে আর আমি চুপ করে দেখব? ঈশানের চোখে আগুন, বুকে জমে থাকা ভালোবাসা এখন রাগে বদলে যাচ্ছে। কেবিনের দরজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল সে। কেবিনের ভেতরে আরিশা সোফায় বসে ছেলেটার সাথে হেসে সে কথা বলছে। মাঝে মাঝে চুল সরিয়ে চোখ তুলে তাকিয়ে এমন ভাবে কথা বলছে যেন ওরা অনেক দিনের পরিচিত। ছেলেটা নরম গলায় বলল, আপনাকে সামনে থেকে দেখলে আরো সুন্দর লাগে, ছবিতে এতটা বোঝা যায় না। অফিসে এসে প্রশংসা শুরু করে দিলেন নাকি? ভবিষ্যৎ বউকে প্রশংসা করলে দোষ কি? আয়শা ঠোঁটে হালকা হাসি খেললো। ঠিক সেই সময় ঠাস করে দরজা খুলে গেল। ঈশান হঠাৎ কেবিনে ঢুকে পড়ল। ঘরের ভেতরে হাসির পরিবেশ এক মুহূর্তেই থেমে গেল। আয়শা বিরক্ত চোখে তাকিয়ে বলল, এখানে আসলেন কেন? দরজায় নক করতে শেখনি? আপনাকে একা রাখা ঠিক না ম্যাডাম। আপনার সাথে সবসময় থাকা আমার দায়িত্ব। ও তাই নাকি? তাহলে কি আমাদের বাসর ঘরেও ঢুকে পাহারা দিবে নাকি? কথাটা শুনে ঘরের বাতাস ভারী হয়ে গেল। আয়শা অবাক হলো, কিছু বলল না, কিন্তু ঈশানের বুকের ভেতর যেন আগুনে ঘি ঢালা হলো। চোখের দৃষ্টি এক সেকেন্ডের জন্য বদলে গেল। হাত দুটো শক্ত করে মুঠো হলো। মনে মনে ঈশান বলল, নিজেকে খুব বেশি বুঝে ফেলছিস। তবু মুখে কিছু বলল না। মনের ভিতর আগুন জ্বলল, উপরে বরফ শীতল রইল। শুধু ঠান্ডা গলায় বলল, আমি শুধু আমার কাজ করছি। দেখুন আপনার বডিগার্ড কত দায়িত্ববান। ঈশান তুমি বাইরে যাও, আমি কথা বলছি। ঠিক আছে ম্যাডাম। ঘুরে দরজার দিকে হাঁটলো, কিন্তু বের হওয়ার আগে একবার ফিরে তাকালো আরিশার দিকে। সেই দৃষ্টিতে ছিল রাগ, কষ্ট আর চাপা ভালোবাসার আগুন। দরজা বন্ধ হতেই ঈশান বাইরে দাঁড়িয়ে গভীর শ্বাস নিল। মনে মনে বলল, হাসতে দাও, কিন্তু বেশি দিন না। ভেতরে আরিশা আবার কথা শুরু করলো। বাইরে ঈশানের মাথার ভেতর ঝড় বইতে লাগলো। ছেলেটা অনেকক্ষণ কথা বলে শেষ পর্যন্ত উঠে দাঁড়ালো, হালকা হেসে বলল, তাহলে আজ আসি, আবার দেখা হবে। জি, সাবধানে যাবেন। দরজা বন্ধ হতেই কেবিনটা হঠাৎ নিঃশব্দ হয়ে গেল। আরিশা ফাইল গুছাতে গুছাতে দীর্ঘশ্বাস ছাড়ল। ঠিক তখনই ঠাস করে দরজা খুলে গেল। ঈশান ঢুকে ভেতর থেকে দরজা লক করে দিল। ক্লিক শব্দটা কানে যেতেই আরিশা ঘুরে তাকালো, চোখ কুচকে বলল, ঈশান এই দরজা বন্ধ কেন করছো? এখানে এসেছো কি জন্য? কিছু বলল না, ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে আজ আর আগের শান্ত ভাব নেই, আছে জ্বালা, কষ্ট আর দম বন্ধ করা অনুভূতি। আরিশা একটু পিছিয়ে বলল, ঈশান থামো, কি করছো তুমি? বারণ করেছিলাম কথা বলতে, কিন্তু কি করলেন আপনি? একদম হাসি, গল্প, চোখে চোখ রেখে কথা। আমার ভালোবাসার কি কোনো দাম নেই ম্যাডাম? তুমি হঠাৎ এসব কেন বলছো? কারণ আমি ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছিলাম। আপনাকে অন্য কারোর জন্য হাসতে দেখলে মনে হয় বুকের ভেতর আগুন জ্বলে। ঈশান, সীমা ভুলে যেও না, তুমি আমার বডিগার্ড। হ্যাঁ, শুধু বডিগার্ড,
কিন্তু মানুষ হিসেবেও তো আমার একটা হৃদয় আছে। ভালোবাসা এমন হয় না যে অধিকার দেখাবে। ঠিক বলেছেন, কিন্তু জানবেন আজ যতক্ষণ আপনি ওর সাথে ছিলেন আমি ভেতরে ভেতরে জ্বলেছি। ঈশান, নিজের জায়গাটা বোঝো। বুঝি ম্যাডাম, কিন্তু ভালোবাসা বুঝলে মানুষ নিজেকে আটকাতে পারে না। দরজা খুলে বেরিয়ে গেল ঈশান। কেবিনে একা দাঁড়িয়ে রইল আরিশা। হৃদয়ের ভেতর অজানা অস্থিরতা জমে উঠল। সে ধীরে নিজের বুকে হাত রেখে ফিসফিস করে বলল, এই ছেলেটা আমাকে এইভাবে নাড়িয়ে দিচ্ছে কেন? বাইরে ঈশান করিডোরে দাঁড়িয়ে গভীর শ্বাস নিল। মনে মনে বলল, যুদ্ধ শুরু হয়ে গেছে আরিশা, তোমার হৃদয়ের ভিতরেও। একা রুমে আরিশা নিজের চেয়ারে বসে গেছে। ফাইলগুলো তার সামনে পড়ে আছে, কিন্তু তার মন একেবারে অন্যদিকে। ঈশানের চেয়ে চোখ সরানো সম্ভব হচ্ছে না। বুকের ভিতর ধুকপুক করছে, অথচ সে নিজেকে বোঝাচ্ছে, আমি কি শক্ত থাকতে পারবো? হঠাৎ দরজায় হালকা ঠক। আরিশা চোখ মেলে। ঈশান আবার এসে দাঁড়ালো, একদম চুপচাপ, কোনো শব্দ ছাড়াই। ম্যাডাম, আপনাকে একা থাকতে দেখছি আর এটা সহ্য হচ্ছে না। ঈশান, তুমি কতবার বলেছি আমি একা থাকতে পারি? ঈশান ধীরে ধীরে এগিয়ে আসে, চোখে এক ধরনের অদ্ভুত উষ্ণতা যা আরিশাকে ভেতরে ভেতরে অস্থির করে দেয়। আমি জানি, কিন্তু আমার হৃদয় শুধু চুপ থাকতে পারে না। আমি চাই আপনি নিরাপদে থাকুন, শুধু নিরাপদ না, সুখীও থাকুন। আরিশা ঠোঁটে কামড় দিয়ে চুপ থাকে। সে জানে এই কথাগুলো শুধু দায়িত্ব নয়, ভিতরে অন্য কিছু আছে যা সে এখনো স্বীকার করতে চায় না। ঈশান, তুমি কি বুঝছো? এটা শুধু কাজ না, এটা আমার জীবন। বুঝি ম্যাডাম, কিন্তু ভালোবাসা কখনো হিসাব মানে না। আমি যে অনুভব করি তা ঠেকানো যায় না। আরিশা হাতের আঙ্গুল দিয়ে তার ঠোঁট ছুঁয়ে নেয়। মনে হচ্ছে সে ঠোঁটের স্পর্শে ঈশানের কথা ভেতরে ঢুকে যাচ্ছে। তুমি তোমার বডিগার্ড, নিজের জায়গা ভুলে যাবে না। শুধু বডিগার্ড নয়, আমি মানুষ হিসেবেও আপনার কাছে আছি, আর মানুষ হিসেবে আমি আপনাকে ভালোবাসি। আরিশার চোখ বড় হয়ে যায়, মুখে কোনো শব্দ নেই, শুধু হৃদস্পন্দন বেড়ে গেছে। সে চাই কিছু বলবে, কিন্তু শব্দ গলগদ্ধকরণের মতো আটকে আছে। ঈশান, এটা ঠিক নয়, আমি তোমার কাছে। ঈশান হাত সরায় না, ধীরে ধীরে তার মুখের দিকে নিয়ে আসে, কানে ফিসফিস করে বলল, ঠিক না বা ভালোবাসা দুটোই একই জায়গায় আসে, আমি শুধু সত্যি অনুভব করি। আরিশার বুকের ভেতর অজানা কম্পন ছড়িয়ে পড়ে। সে নিজেকে সামলানোর চেষ্টা করে। তুমি অনেক সাহসী, এত সাহস দেখালে? সাহস ছাড়া ভালোবাসা বোঝা যায় না ম্যাডাম, আর সাহসটা এখনই আমার কাছে আছে। আরিশা ধীরে ধীরে বসে যায়, চোখে লুকানো অস্থিরতা, ঠোঁটের উপর কণ্ঠে কাঁপুনি, সবই প্রকাশ পায় না, কিন্তু ভেতরে ঝড় বইছে। ঈশান, আমি চাই তুমি বুঝে নাও, সীমা অতিক্রম করলে ভালোবাসা ক্ষতিগ্রস্ত হয়। বুঝেছি ম্যাডাম, কিন্তু আমি আপনাকে দূরে থাকতে দিতে পারবো না। আরিশা চুপ করে শুধু তাকিয়ে থাকে। ফাইল হাতে টেবিলের উপর ফেলে তার চুল সরিয়ে নেয়। মনে মনে ভেবে বলে, এবার কি করব আমি? এই ছেলে তো পিছু ছাড়ছেই না। রাতের ঘরটা শান্ত, বাইরে বাতাস হালকা হালকা বয়ে যাচ্ছে। আরিশা বাড়ি ফিরেছে, পা ফেলতে বাবার চোখে অদ্ভুত উজ্জ্বলতা। তিনি আরিশার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, আগামী সপ্তাহে বিয়ের প্রস্তুতি নাও মা। আরিশা হকচকিয়ে দাঁড়িয়ে অবাক চোখে বাবার দিকে তাকালো। মুখে একটা ছোট্ট চাপা হাসি দিল, ভেতরে কিছুটা বিস্ময়, কিছুটা রাগ। ওকে বাবা। আরিশার কথাই ঘরের বায়ুমণ্ডল ভারী হয়ে গেল। ঈশানের দৃষ্টি, যিনি চুপচাপ পিছনে দাঁড়িয়েছিলেন, এক মুহূর্তে আগুন জ্বলে উঠল। কি সাহস দেখাচ্ছে এই মেয়ে বাবার কাছে? ঈশান রেগে আগুন হয়ে চুপচাপ রুমে চলে গেল। দরজা বন্ধ হতে তার ভেতরে উত্তেজনা ঝরঝরে হয়ে ঘর ভরে গেল। বুকের ভেতর ঝড় বইছে। অন্যদিকে মা রান্নাঘর থেকে উঠে এসে ধীরে ধীরে বলেন, আর কয়দিন? বিয়ের কত আয়োজন বাকি? আত্মীয় স্বজনদের ডাকা লাগবে না, শুধু আমাদের কাছের মানুষরা। আরিশা হালকা হাসি দিয়ে মাথা নেড়ে সম্মতি জানালো। মুখে শান্তি, কিন্তু চোখে অদ্ভুত উষ্ণতা। সে জানে আগামী সপ্তাহে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে। ঈশান চুপচাপ রুমে জানালার পাশে দাঁড়িয়ে নিজের চোখে আগুন ঢেলে ভাবছে, আরিশা আমার কথার দাম দিচ্ছে না, কিন্তু আমি একদম হেরে যাব না। সকালে সূর্য
আলো ঘরের জানাল দিয়ে ঢুকছে। আয়েশা হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, চোখে ঠিকঠাক পরিকল্পনা দৃঢ়তা। আজকে দিনটা গুরুত্বপূর্ণ, বিয়ের শপিং। তার পাশে ঈশানও আছে, চোখে রাগ, ভেতরে উত্তেজনা, কিন্তু মুখে পেশাদার বডিগার্ডের চুপচাপ ভাব। আজকে তোমার সঙ্গে যেতে হবে। ঈশানের হাতে শক্ত মুঠি সামলাতে চেষ্টা করছে, ভেতরে মনে মনে আগুন জ্বলে, কিন্তু বাইরে কোনো চাপ নেই। হ্যাঁ ম্যাডাম, কিন্তু মনে রাখবেন আমি শুধু সুরক্ষা দেব, অন্য কিছু নয়। মনে করো না, রাগ দেখালে তোমার হয়ে যাব। গাড়ি রাস্তায় নেমে গেছে। শহরের ব্যস্ততা, রাস্তার মানুষের ঢল, ঈশানের চোখ চারপাশে সতর্কতা। আয়েশার চোখে এক অন্যরকম উচ্ছ্বাস, শপিং এ চিন্তায়, কিন্তু মনে রাখা যে তার সঙ্গে এই রাগী বডিগার্ড আছে। শপিং মলে পৌঁছাতেই আয়েশা ছুটে চলে। নতুন লেহেঙ্গা, স্যুট, গহনা, প্রতিটি জিনিসের দিকে তার চোখ ভরে যায়। ঈশান পেছনে ধীরে ধীরে আসে, দূরে থাকা নয়, কাছে থাকে, যেন কোনো বিপদ না ঘটে। এত খুশি ওই ছেলের জন্য, এর শোধ তুলবো আমি। আয়েশা যে কতটা অবাধে খুশি, তার সঙ্গে ঈশান তার ভেতরে রাগ আর উত্তেজনা চেপে রাখছে। সে একদম কাছে, কিন্তু মনে মনে ভাবছে কিভাবে আরিশাকে অন্য কারোর জন্য হাসতে দেখবো। ঈশান, দেখছো তো কত সুন্দর সুন্দর জিনিস? হ্যাঁ, কিন্তু আমার চোখ শুধু আপনাকে খুঁজছে ম্যাডাম। শপিং মলের ভেতরে আলো ঝলমল করছে। কাছের শোকেসে সাজানো শাড়ি আর গহনাগুলো যেন নতুন জীবনের স্বপ্ন দেখাচ্ছে। আরিশা সামনে হাঁটছে, তার পাশে সেই ছেলেটা যার সাথে তার বিয়ে ঠিক। আর একটু দূরে দাঁড়িয়ে আছে ঈশান, চোখে পাহারার দায়িত্ব, বুকের ভেতর চাপা ঝড়। ছেলেটা একটা লাল কাজের শাড়ি হাতে তুলে নিল, সূক্ষ্ম কারুকাজ সোনালি পার আয়েশার দিকে বাড়িয়ে দিল। এটা আপনাকে খুব মানাবে, বিয়ের দিন আপনাকে একদম রাজকুমারীর মতো লাগবে। আয়েশা আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা গায়ে ধরল, চোখে হালকা হাসি। সত্যি সুন্দর, এটা নেব। এরপর ছেলেটা গহনার কাউন্টারে নিয়ে গেল। একটা নেকলেস, কানে দুল, মাথার টিকা, সব খুব যত্ন করে বেছে দিচ্ছে। এই শেডটা আপনার মুখের সাথে পারফেক্ট যাবে, আপনি হাসলেই আলো ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এটাও নিলাম। দূরে দাঁড়িয়ে থাকা ঈশানের বুকের ভিতর আগুনটা আরো জ্বলে উঠল। অন্য কেউ তার আরিশার জন্য শাড়ি গহনা বেচে দিচ্ছে, এই দৃশ্যটা সহ্য করা তার জন্য কঠিন। তবু সে চুপ করেছিল, কিন্তু বেশিক্ষণ আর নিজেকে আটকে রাখতে পারল না। ঈশান ধীরে এগিয়ে এলো, চোখে কড়া দৃষ্টি, কণ্ঠে চাপা রাগ নিয়ে আরিশার কানে কাছে ফিস ফিস করে বলল, যাই নেন না কেন ম্যাডাম, বউ তো শেষ পর্যন্ত আমারই হবেন। কথাটা শুনে মুহূর্তের জন্য আরিশা থমকে গেল, আর ঈশানের চোখে অদ্ভুত আত্মবিশ্বাস। স্বপ্ন দেখায় ট্যাক্স লাগে না ঈশান, তাই বলে বাস্তব বদলে যায় না। ঈশান একটু ঝুঁকে তার দিকে তাকালো, চোখে ভালোবাসা, রাগ আর জেদের মিশ্রণ। বাস্তব একদিন বদলাবেই ম্যাডাম, আপনি মানুন বা না মানুন। বেশি কথা বাড়িও না, তোমার কাছে পাহারা দেওয়া সেটাই করো। ঈশান চুপ হয়ে গেল, কিন্তু তার চোখ এখনো আরিশার উপর আটকে আছে। শাড়ি, গহনা, হাসি, সবকিছুর ভেতরেও সে শুধু একটা কথাই ভাবছে। আজ অন্যের জন্য শপিং করছে, কিন্তু একদিন এই হাতটা আমার হাতেই থাকবে। শপিং চলতে থাকে। আরিশা সামনে তার হবু বর পাশে, আর পেছনে দাঁড়িয়ে থাকা এক রাগী বডিগার্ড, যার বুকের ভেতর ভালোবাসা আগুন হয়ে চলছে, অথচ মুখে শুধু নীরব পাহারা। শপিং শেষ, মলের সামনে গাড়িটা এসে থামলো। ছেলেটা ভদ্রভাবে বিদায় নিয়ে চলে গেল। চারপাশে সন্ধ্যার আলো, কাছের ভেতর দিয়ে শহরের ব্যস্ততা ছুটে যাচ্ছে। আরিশা চুপচাপ গাড়িতে উঠে বসলো। একটু পর ঈশানও দরজা বন্ধ করে ভেতরে বসে পড়ল। গাড়ি চলতে শুরু করতে ভেতরে পরিবেশ অদ্ভুত রকম ভারী হয়ে উঠল। কয়েক মুহূর্ত নীরবতার পর ঈশান জানালার দিকে তাকিয়ে কথা বলল, আপনাকে আজ বেশ খুশি দেখাচ্ছে ম্যাডাম। খুশি হব না কেন? নিজের বিয়েতে কেউ খুশি না হয়ে পারে? তাহলে মনে হয় আগেও আপনি খুব খুশি ছিলেন। আগেও মানে কি? আমার কি আগে বিয়ে হয়েছে নাকি যে খুশি হব? সত্যি হয়নি, কিন্তু আপনার হাসি দেখে তাই মনে হলো। না, হয়নি। এখন খুশি বিয়ে বললেই তো। গাড়ির ভেতর আবার নীরবতা নেমে এলো। হঠাৎ ঈশান একটু কাছে এগিয়ে এলো, চোখে তুষ্টু জেদ, কণ্ঠে গভীর অনুভূতি। কথা বলার আগেই সে হালকা করে আরিশার ঠোঁটে একটা চুমু ছুঁয়ে দিল। মুহূর্তটা যেন থমকে গেল। আমার বউ হওয়ার জন্য তৈরি তো ম্যাডাম? আরিশা হতবাক হয়ে গেল, চোখ বড় হয়ে গেল, গাল লাল। সেই সঙ্গে ঈশানের বুকে হাত ঠেকিয়ে তাকে সরিয়ে দিল। বেয়াদব, সীমা বোঝো ঈশান। ঈশান হালকা এসে নিচের জায়গায় ফিরে গেল, কিন্তু চোখে ছিল অদ্ভুত
আত্মবিশ্বাস। বেয়াদবি না করলে ভালোবাসা বোঝা যায় না ম্যাডাম। আয়েশা জানালার দিকে মুখ ঘুরিয়ে নিল, কিন্তু তার হৃদয়ের ভেতরটা অকারণে একটু বেশি জোরে ধুকপুক করতে লাগলো। গাড়ি ছুটে চলল শহরের রাস্তায়। সামনে বিয়ে, পেছনে লুকানো ভালোবাসা, আর মাঝখানে ঈশানের নীরব যুদ্ধ। রাতের অন্ধকার ঘরে নরম আলো ঝলমল করছে। জানালার বাইরে চাঁদের আলো নরমভাবে রুমের মেঝেতে ছড়িয়ে পড়েছে। আয়েশা বিছানার পাশে বসে ফোন নিয়ে চুপচাপ কিছু চিন্তা করছে। হঠাৎ ক্লিক, দরজা ধাক্কা দিয়ে খোলা হলো। ঈশান রুমে ঢুকলো। আমার বিরক্ত করতে চলে এসেছো নাকি? না ম্যাডাম, বাসর করতে এসেছি। ফালতু কথা বাদ দাও। ফালতু না, সত্যি বলছি। ঈশান ধীরে ধীরে ব্যাগ থেকে একটা সুন্দর রঙিন শাড়ি বের করলো। নরম হাতে সেটি আয়েশার দিকে এগিয়ে দিল। এটা পরে আসুন। আমার কি মাথা খারাপ? মাঝরাতে তোমার কথা শাড়ি পরবো? ঈশান হেসে নিজের চোখে আগুন লুকিয়ে দিল। ধীরে ধীরে আয়েশার কাছে এগোলো। তাহলে এমনি বাসর করি। আয়েশা হঠাৎ দাঁড়িয়ে গেল, চোখে বিস্ময় আর রাগের মিশ্রণ। সে হতবাক হয়ে গেছে ঈশানের কথায়। দাঁড়াও পাগল, যাচ্ছি। সে দ্রুত বাথরুমের দিকে এগোলো। হাত দুটো কেঁপে উঠল, গলায় হালকা নিঃশ্বাস। বাথরুমে গিয়ে আয়েশা শাড়ি পরলো। আঙ্গুলে ঠিকঠাক ভাবে বসাতে বসাতে মনটা কাঁপছে। চুলগুলো কোমলে সাজানো হলো, মুখে অল্প মেকআপ, কিন্তু চোখে আগুন। শাড়ি পরে বাইরে এসে আয়েশার চোখে ছিল নতুন এক দৃঢ়তা। ঈশানও দাঁড়িয়েছিল, চোখে যে তার হৃদয়ে এক অদ্ভুত উষ্ণতা। ভালো লাগছে ম্যাডাম। এইসব নাটক কেন ঈশান? রাতের নিস্তব্ধতা ভাঙল শুধু ঈশানের ধীরে ধীরে হাওয়ায় ভর করা নিঃশ্বাস আর আয়েশার অস্থির হৃদস্পন্দনের শব্দে। রাত গভীর, চাঁদের নরম আলো জানালার ভেতর ঢুকে আয়েশার রুমের দেওয়ালে ছড়িয়ে পড়েছে। ঘরের নীরবতা, শুধু দুজন মানুষের ধীর শ্বাস ভেসে বেড়াচ্ছে। ঈশান ধীরে ধীরে আয়েশার সামনে দাঁড়ালো। আমি আপনাকে আদর করতে চাই। একদম না। আমি সত্যি ভালোবাসি ম্যাডাম। আয়েশা কিছু বলতে পারল না। ঈশানের হাতে ধীরে ধীরে স্পর্শ পেল। সে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। বিশ্বাস করুন, আমি চাই আপনাকে শুধু খুশি দেখতে। বলে ঈশান আয়েশার ঠোঁটে ঠোঁট ডুবি কিস করতে লাগলো। আয়েশা চমকে উঠল, বুকের ভেতর অজানা কম্পন। ঈশান থামো। ঈশান কিছু বলল না। ধীরে ধীরে আয়েশাকে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে গেল। আয়েশা মুহূর্তের জন্য অবাক, তারপর কিছু করার আগেই বিছানার উপর শুয়ে পড়ল। ভালোবাসা উপভোগ করুন। ঈশান আবার তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। আয়েশার চোখ বড় হয়ে গেল, বুকের ভেতর এক অদ্ভুত উষ্ণতা, রাগার উত্তেজনা মিশ্রিত হয়ে উঠল। আয়েশা থামার চেষ্টা করতে করতে কণ্ঠে কম্পন নিয়ে পড়ল, ঈশান থামো। ঈশান ধীরে ধীরে আবার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। আস্তে আস্তে শাড়ি সরিয়ে বুকে মুখ ডুবিয়ে দিল। আয়েশা মুখ শুকিয়ে গেল, সে ঈশানকে ছাড়াতে চাইল। ঈশান আয়েশার বুকে মুখ ডুবিয়ে কিস করতে শুরু করলো। ভালোবাসার আনন্দ উপভোগ করুন। রাতে নিস্তব্ধতা ভেঙে গেছে শুধু তাদের নিঃশ্বাস আর হালকা কিসের শব্দে। ঘরটা পূর্ণ হয়ে গেছে অদৃশ্য আবেগ, উত্তেজনা আর অপ্রকাশিত ভালোবাসার ধারে দিয়ে। আয়েশা চোখ বন্ধ করে শ্বাস নিল। রাগ, বিস্ময় আর অদ্ভুত আনন্দের মধ্যে সে নিজেকে হারাতে লাগলো। আর ঈশান শুধু তার হৃদয়ের প্রতিটি স্পন্দন দিয়ে আয়েশাকে কাছে টেনে ধরে ভালোবাসা বোঝাচ্ছিল। কোনো শব্দের প্রয়োজন নেই। গভীর রাত, ঘরটা নিস্তব্ধ, শুধু জানাল দিয়ে ঢোকা চাঁদের আলো ভেসে চলেছে। আয়েশা বিছানার পাশে বসে চোখ লালছে, বুকের ভেতর অস্থিরতা আর হৃদয়ে ব্যথা। এক দীর্ঘ মুহূর্ত নীরবতা, তারপর হঠাৎ তার কণ্ঠ থেকে ঝরে পড়ল কান্নার আভাস। এ তুমি কি করলে ঈশান? আমাদের বিয়ে হয়নি, তুমি কেন আমাকে এভাবে ছুলে? আয়েশার চোখের পানি তার গালে পড়ছে। ভেতরে রাগ আর হতাশা মিশে হৃদয় অজান্তে কেঁপে উঠল। ঈশান গভীর কণ্ঠে ধীরে ধীরে আয়েশার গলায় মুখ ডুবি বলল, কে বলেছে বিয়ে হয়নি ম্যাডাম? আমাদের বিয়ে তো হয়েছে। আয়েশা চমকে তাকিয়ে রইল, চোখ বড় হয়ে গেল, মুখে অবিশ্বাসের রেখা। কি বলছো? তুমি কি বলতে চাও? 5 বছর আগে আমরা ঝড়ে একটা বাড়িতে আটকা পড়েছিলাম। আমরা তখন একে অপরকে চিনি না। আয়েশার চোখ জুড়ে অবিশ্বাস আর বিস্ময়ের ঢেউ। মনে পড়ল তার সেই স্মৃতি। তখন সেই এলাকার লোক আমাদের বিয়ে দিয়েছিল অজান্তে। হঠাৎ তুমি সেই ছেলেটি? আমার তো তার চেহারাও মনে নেই। রাতের অন্ধকারে তো ঠিক দেখতেও পারিনি। আমি তো সব ভুলে গেছি। আয়েশার চোখে অন্ধকারে ধরা পড়ে ক্ষুদ্র আলো, মনে এক অজানা কম্পন। আমি ভুলিনি ম্যাডাম,
আপনার খোঁজ নিয়েছি, সব জানতাম। আপনার বাড়িতে বডিগার্ড সেজে এসেছি শুধু আপনাকে রক্ষা করতে এবং পাশে থাকতে। আরিশার হৃদয় অজান্তেই কাঁপছে, চোখে পানি থেমে না থেমে নতুন ধারা তৈরি করছে। সে অবাক, হতভম্ব, একসাথে বিস্ময়ে ভরা। তুমি এত বছর ধরে তুমি হ্যাঁ ম্যাডাম, আমি সব মনে রেখেছি, শুধু আজকের জন্য অপেক্ষা করেছি যখন আপনি বুঝবেন আমরা কখনো আলাদা হইনি, আমরা এক হয়ে আছি। আয়শার চোখে অজানা উষ্ণতা, বুকের ভেতরে হঠাৎ এক ধাক্কা। চোখের সামনে অতীত, বর্তমান আর অদৃশ্য ভালোবাসার মিলন সব একসঙ্গে ভেসে উঠল। আয়শা ধীরে ধীরে ঈশানের দিকে তাকালো। সত্যি সব জানো আর এত ধৈর্য ধরে আমার জন্য অপেক্ষা করেছো? ঈশান শুধু হালকা হেসে তাকে কাছে টেনে নিল, ঠোঁটের কোণে অদ্ভুত উষ্ণতা। হ্যাঁ ম্যাডাম, আমি সব জানি এবং সব সময় থাকবো শুধু আপনার জন্য। আয়শার হৃদয় ধীরে ধীরে হার মানতে লাগলো, চোখের ভেতর বিস্ময়, অবিশ্বাস আর ভালোবাসা একসাথে জ্বলে উঠল। রাতের নীরবতা ভেঙে গেল শুধু তাদের নিঃশ্বাস আর দৃঢ়শ্বাসের তালে। ঘরের ভেতর তখনও নরম আলো ভেসে আছে, জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে আয়েশার মুখে পড়ছে। তার চোখে এখন আর শুধু রাগ নেই, আছে ভয়, দ্বিধা আর অজানা ভালোবাসার কাঁপুনি। ঈশানের কথা শুনে সে ধীরে ধীরে বিছানার ধারে বসে পড়ে, বুকের ভেতর হালকা চাপা শ্বাস। ঈশান, একটা কথা জানো? বলুন ম্যাডাম। আমার বাবা কখনো মেনে নিবে না। কথাটা বলেই আয়েশা নিচের দিকে তাকায়, গলায় জমে থাকা ভয় আর বাস্তবতার ভার। কেন মানবে না? তুমি আমার বডিগার্ড ঈশান, সামান্য একজন বডিগার্ডকে বাবা কখনো জামাই হিসেবে মেনে নিবে না। সমাজ, স্ট্যাটাস, সম্মান সবকিছু মিলিয়ে বাবা আমাকে তোমার হাতে তুলে দিবে না। কথাগুলো বলতে বলতে আয়েশার কণ্ঠ ভারী হয়ে আসে, চোখে জমে ওঠে দুশ্চিন্তার রেখা। বাবা ভাবে টাকাই নিরাপত্তা, নামই ভবিষ্যৎ, সেখানে তুমি শুধু আমার বডিগার্ড। ঈশান কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তার চোখে কোনো ভয় নেই, আছে অদ্ভুত আত্মবিশ্বাস। সে ধীরে করে আয়েশার হাত ধরে। ঈশান, এত চিন্তা করার দরকার নাই ম্যাডাম। দরকার নাই মানে? তুমি বাস্তব বোঝো না ঈশান। বাস্তব আমি খুব ভালো করেই বুঝি, কিন্তু বাস্তবই একদিন আপনার বাবাকে বুঝিয়ে দেবে বডিগার্ড হলেও আমি আপনার জীবনের সবচেয়ে নিরাপদ জায়গা। ঈশান আয়েশার হাতটা শক্ত করে ধরে, তার চোখে আগুনের মতো আত্মবিশ্বাস। মানবো আমি, আপনি শুধু আমাকে ভালোবাসুন। আয়েশার বুকের ভেতর কেঁপে ওঠে, সে ধীরে ধীরে হাত ছাড়াতে চায় কিন্তু পারে না। ভালোবাসা দিয়ে কি সব হয়? হয় ম্যাডাম, ভালোবাসা মানুষকে শক্ত করে। ভালোবাসা থাকলে পাহাড়ও সরানো যায়। আপনার বাবা আজ আমাকে বডিগার্ড ভাবে, কাল আমাকে মানুষ হিসেবে দেখবে, আর যেদিন জানবে আমি আপনাকে নিজের জীবনের থেকেও বেশি আগলে রাখি, সেদিন আর কিছু বলার থাকবে না। আয়েশার চোখে অজান্তে পানি চিকচিক করে ওঠে, সে নিচু গলায় বলে, তুমি এতটা নিশ্চিত কিভাবে? তুমি কারণ আমি হাল ছাড়ি না ম্যাডাম, আপনার জন্য তো কখনোই না। আয়েশা ধীরে ধীরে ঈশানের দিকে তাকায়। এতদিনের অহংকার, দেওয়াল, রাগ সবকিছু একটু একটু করে ভাঙতে শুরু করে। জানো, আমি কাউকে সহজে বিশ্বাস করি না। জানি, তাই তো ধৈর্য ধরে আছি, জোর করে না, সময় নিয়ে আপনাকে নিজের করে নিতে চাই। ঈশান, তুমি আমার জীবনটা এলোমেলো করে দিচ্ছ। এলোমেলো না ম্যাডাম, আমি আপনার জীবনে ঠিক জায়গাটা তৈরি করছি। কিছুক্ষণ নীরবতা, বাইরে রাত গভীর, ভেতরে দুইটা হৃদয়ের লড়াই আর কাছাকাছি আসার গল্প। আয়শা ধীরে করে মাথা তোলে, চোখে নতুন এক দ্বিধা আর টান। যদি বাবা সত্যিই না মানে? তাহলে আমি প্রমাণ করব আপনাকে ভালোবাসা আমার পরিচয়ের থেকেও বড়। আয়শার চোখে হালকা হাসির ছায়া পড়ে, ভয় থাকলেও ভেতরে ভেতরে বিশ্বাস জন্ম নিতে থাকে। দেখা যাক বডিগার্ড সাহেব, তুমি কতটা সাহসী। আপনার জন্য পুরো দুনিয়ার সামনে দাঁড়াতে পারি ম্যাডাম। ঘরের বাতাস নরম হয়ে আসে, আশার হৃদয়ে অজান্তেই ভালোবাসার নতুন অধ্যায় খুলে যায়। সকালটা নরম আলোয় ভরা, জানালার কাছ দিয়ে রোদের সোনালি রেখা এসে পড়েছে ঘরের মেঝেতে। আয়েশা বসে আছে চায়ের কাপ হাতে, চোখে অজানা ভাব, মুখে এখনো রাতের ঘটনা নিয়ে চাপা উত্তেজনা। ঈশান পাশে দাঁড়িয়ে, স্থির কিন্তু চোখে আগুনের ঝলক। হঠাৎ আয়েশার বাবা, যিনি ঠিক পাশে বসে কাগজ পড়ছিলেন, ঈশানের দিকে নজর দেন। কিছুক্ষণ তাকিয়ে থেকে তিনি কণ্ঠ নরম করে বলেন, আরিশা, তোমার ঈশানের সাথে এত ভাব কিসের? ভুলে যেও না, ও শুধু তোমার বডিগার্ড।
আয়শা এক মুহূর্তের জন্য চমকে ওঠে, চোখে কিছুটা লাজ, মুখে হালকা লালচে ভাব। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বাবার দিকে তাকায়। জানি বাবা। নিজের সীমা ছাড়বি না, বুঝেছিস? বডিগার্ড আর ব্যক্তিগত জীবনের মধ্যে যা পার্থক্য আছে সেটা ঠিক রাখতে পারবে না, তাহলে খুব খারাপ হবে। আয়শা হালকা মাথা নিয়ে সম্মতি জানায়। ভেতরে মনে মনে কিছুটা উত্তেজনা থাকলেও মুখে সম্পূর্ণ শান্ত। হ্যাঁ বাবা, আমি সীমা বুঝি। ঈশানের চোখে একটা অদ্ভুত তৃপ্তি, ভেতরে রাগ আর ভালোবাসার ঝড় চলেছে, কিন্তু বাহিরে সে স্থির। তিনি ধীরে ধীরে আয়শার দিকে তাকান, চোখে গভীর অনুভূতি, যেন এই সীমার মধ্যে সবকিছু বোঝানো সম্ভব। ঈশান মনে মনে বলল, সীমা মানার বিষয় আমি বুঝতে পারছি ম্যাডাম, আমি শুধু আপনাকে সঠিকভাবে রক্ষা করতে চাই। আয়শা ধীরে করে চোখ বন্ধ করে নেয়। বুকের ভেতর উত্তেজনা, ভয় আর উত্তরের অপেক্ষা একসাথে মিশে আছে। তবে সে জানে বাবার কথা মেনে চলা তার জন্য জরুরি। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি মনে রাখবো তোমার কথা। রাত গভীর হয়ে এসেছে, পুরো বাড়ি নিস্তব্ধ। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে আয়শার রুমটা হালকা রূপালি করে তুলেছে। বাইরে কেবল পাখার শব্দ আর দূরে গাড়ির আওয়াজ। আয়শা আয়নার সামনে দাঁড়িয়ে চুল খুলছিল, হঠাৎ পেছনে দরজার খুব হালকা শব্দ। ক্লিক। আয়শা চমকে ঘুরে তাকায়, দেখে ঈশান ধীরে করে দরজা বন্ধ করছে, চোখে অদ্ভুত টান, মুখে চাপা ভালোবাসা। ঈশান, তুমি কি করছো? কেউ দেখে ফেলবে। দেখুক, তাতে আমার কিছু আসে যায় না। আমি আপনাকে ছাড়া থাকতে পারছি না ম্যাডাম। পরে ভাববো এসব, এখন যাও, কেউ এসে পড়বে। ঈশান আর এক পা এগিয়ে আসে, দূরত্বটা একেবারে মুছে যায়। তার নিঃশ্বাস আয়েশার মুখে লাগে। কেউ আসবে না সোনা, এখন শুধু তুমি আর আমি। কথাটা বলে সে আয়েশাকে আলতো করে জড়িয়ে ধরে, শক্ত না, জোরে না, বরং নিরাপত্তার মতো করে। আয়েশা প্রথমে চমকে গেলেও ধীরে ধীরে স্থির হয়ে যায়। ঈশান মাথা একটু নামি তার গালের পাশে মুখ ছোঁয়, কণ্ঠে আবেগ। আপনাকে ভালোবাসি খুব বেশি। আয়েশার চোখ বন্ধ হয়ে আসে। এতদিনের রাগ, জেদ, অহংকারের দেওয়ালে হালকা ফাটল ধরে। আয়েশা কাপা গলাই বলে, ঈশান, তুমি আমাকে দুর্বল করে দিচ্ছ। ঈশান আলতো করে তার কপালে ছুঁয়ে দেয়, তারপর ধীরে হাত ধরে বিছানার পাশে বসায়। কোনো তাড়াহুড়ো নেই, কোনো জোর নেই, শুধু গভীর অনুভূতি। ভয় পাবেন না, আমি শুধু আপনার পাশে থাকতে চাই। আয়েশা বিছানার কিনারে বসে পড়ে, চাঁদের আলো তাদের দুজনের উপর পড়ছে। মুহূর্তটা নীরব, কিন্তু ভেতরে ভেতরে শব্দ করছে হৃদয়। ঈশান পাশে বসে তার হাতের উপর নিজের হাত রাখে, আঙ্গুলের স্পর্শে যেন হাজারো লুকানো কথা। এইভাবে থাকি কিছুক্ষণ, শুধু কাছাকাছি। আয়শা ধীর করে তাকায় ঈশানের দিকে, চোখে দ্বন্দ্ব, কিন্তু তার চেয়েও বেশি টান। তুমি খুব বিপজ্জনক ঈশান, আমার মনটাই বদলে দিচ্ছ। মন বদলানো নয় ম্যাডাম, আমি শুধু আপনার আসল অনুভূতিটা জাগিয়ে দিচ্ছি। চাঁদের আলোয় দুজন পাশাপাশি বসে থাকে। বাইরে রাত গভীর হয়, ভেতরে দুটো হৃদয়ে দূরত্ব আরো কমে যায়। ঝগড়া, অহংকার, ভয় সবকিছুর মাঝেও জন্ম নেয় নীরব গভীর ভালোবাসার এক নতুন অধ্যায়। ভোরের আলো নরমভাবে ঘরে ঢুকছে, জানালার ফাঁক দিয়ে সূর্যের রোদের রেখা মেঝেতে ছড়িয়ে পড়ছে। আয়েশার ঘরের দরজা হঠাৎ খোলার শব্দ। আয়েশার বাবা ঘরে ঢুকে দেখে ঈশান দরজার পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ, চোখে অদ্ভুত উত্তেজনা, কিন্তু মুখে কোনো কথাই নেই। ঈশান, তুমি আরিসার ঘরে কি করছিলে? দেখে মনে হচ্ছে সারা রাত থেকেছো। ঈশান চুপ, কোনো উত্তর দেয় না। আয়েশার বাবা রাগে চোখ বড় করে তাকাচ্ছেন, মুহূর্তে ঘরটা ভারী হয়ে আসে। বাবা থামো। সেই সময় আয়েশার মা ঘরে প্রবেশ করলেন, চোখে আতঙ্ক আর অশান্তি। ঈশান, উত্তর দাও এখনই। আরিশা আমার স্ত্রী, আমাদের কোনো খারাপ সম্পর্ক নেই। আয়েশার বাবা মা হতবাক হয়ে একে অপরের দিকে তাকালেন, মুখে বিস্ময়ের ছাপ, চোখে অবিশ্বাস। কি বলছো? হ্যাঁ স্যার, 5 বছর আগে আমাদের অপার্থিবভাবে বিয়ে হয়েছে। এতে আমাদের কারো হাত ছিল না, আমরা দুজনেই জানতাম না, কিন্তু তখনই এই সম্পর্ক শুরু হয়েছিল। আরিশার মা এক মুহূর্তের জন্য নিস্তব্ধ, চোখে পানি জমে এসেছে। আয়েশার বাবার চোখ চকচক করছে, মুখে লালচে রাগ ধীরে ধীরে আশ্চর্যতায় বদলাচ্ছে। বাবা, আমার ঈশানের সাথে সত্যি বিয়ে হয়ে গেছে। ঘরের পরিবেশ এক মুহূর্তে বদলে যায়, রাগ, ভয় আর সন্দেহ মিলিয়ে জায়গা দেয় সত্যের ভার। ঈশান আয়েশার পাশে দাঁড়িয়ে চুপচাপ, ঘরটা নিস্তব্ধ। আয়েশার বাবা শ্বাস আটকে তাকিয়ে আছেন, মুখ লাল, চোখে ক্রোধ। এই বিয়ে আমি কিছুতেই মানব না।
একজন বডিগার্ড আমার জামাই হতে পারে না। ঈশান ধীরে ধীরে এগিয়ে এলেন, চোখে অদ্ভুত শান্তি, মুখে দৃঢ়তা, বুক ভরা আত্মবিশ্বাস। স্যার, আমি বডিগার্ড নই, আমার অন্য পরিচয় আছে। আয়েশার বাবা চমকে তাকালেন, আয়েশার মা হাত ধরে থমকে গেলেন। আয়েশা নিজের চোখ বিশ্বাস করতে পারছে না। আমি শহরের বড় ব্যবসায়ী স্যার, শুধু আরিশার জন্য আমি বডিগার্ড সেজে এসেছি। আমি সবসময় তার পাশে থাকার জন্য, তাকে রক্ষা করার জন্য। ঘরের মধ্যে একটা নিস্তব্ধতা, সবাই তাকিয়ে আছে অবাক অবিশ্বাসী চমকে। আয়েশা শ্বাস বন্ধ করে চোখ ভরা বিস্ময় নিয়ে বলল, ঈশান, তুমি? এটা কি সত্যি? সত্যি ম্যাডাম, আমি চাই শুধু আপনাকে নিরাপদে রাখতে, আর কিছু নয়। আয়েশার বাবা দুই হাত মুঠো করে দাঁড়িয়ে রইলেন, রাগ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। আয়েশার মা অবাক চোখে তাকিয়ে আছেন, আয়েশার বুক অজান্তে দ্রুত ধুকপুক করছে। বাবা, আমি বিশ্বাস করি ঈশান সত্যি আমার জন্য সবই করেছে। আমি সব সময় আপনার পাশে থাকবো ম্যাডাম। আমার ভালোবাসা, আমার নিরাপত্তা সবই শুধু আপনার জন্য। ঠিক আছে, তবে আবার বিয়ে দিব আমি। আয়েশা চোখ ভরা আনন্দ আর বিস্ময়ে তাকিয়ে থাকে। ঈশান পাশে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকে। অফিসের দরজা খুলতে সেই ছেলেটা প্রবেশ করলো, হাতে ফুলের প্যাকেট, চোখে মৃদু হাসি। আয়েশা দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত দৃঢ়তা। কেমন আছেন মিস আরশিয়া? ভালো। একবারও ফোন দেন না কেন আপনি? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। ছেলেটা একবার চমকে তাকালো, চোখে অবিশ্বাস। ছেলেটা হালকা হেসে অবাক কণ্ঠে বলে, কেন, কি হলো? আমি তো সব প্রস্তুত রেখেছি। আমি বিবাহিত। ছেলেটার চোখ বড় হয়ে গেল, মুহূর্তের জন্য যেন শব্দ গুম হয়ে গেল। সে আর কিছু বলার আগে আরিশা ঈশানের দিকে ঘুরে তাকালো। ও আমার স্বামী। ছেলেটার হাসি হঠাৎ থেমে গেল, অবাক হয়ে ঈশানের দিকে তাকালো। ছেলেটার চোখে কিছুটা সন্দেহ, মুখে হালকা হাসি দিয়ে বলল, ও তো বডিগার্ড, তাই না? ও বডিগার্ড নয়, ও বড় ব্যবসায়ী, এবং ও শুধু আমার জন্য সব করেছে। ছেলেটা এক মুহূর্তের জন্য স্তব্ধ হচ্ছে, মনে হচ্ছে সবকিছু একসাথে মাথার উপর দিয়ে গেছে। আয়শা ঈশানের দিকে তাকিয়ে নিশ্চয়তার সঙ্গে দাঁড়িয়ে আছে। আমরা স্বামী স্ত্রী, আপনি প্লিজ ঝামেলা করবেন না। ছেলেটার দৃষ্টি আয়শা থেকে ঈশানের দিকে ঘুরল, চোখে কৌতূহল, অবিশ্বাস আর হালকা বিস্ময়। কিন্তু আয়েশার চোখে ঠিকানাটা স্পষ্ট, ঈশান ছাড়া আর কেউ নেই। আমার জীবন, আমার নির্বাচন এবং আমার ভালোবাসা সবই ওর জন্য। ছেলেটা ধীরে ধীরে পিছিয়ে গেল। আয়েশা ঈশানের দিকে এগিয়ে এসে তার হাত ধরে বলল, যারা আমাকে ভালোবাসে তারা সত্যিই পাশে থাকে, আর তুমি ঈশান আমার জীবন। ঈশান হালকা হাসলো আর তাদের চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। দুজনের মধ্যে শান্তি, শক্তি আর ভোরের আগুন একসাথে মিলিত হলো। ছেলেটা কিছুক্ষণ আয়েশা ও ঈশানের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল, চোখে হালকা হাসি, কিন্তু মনে মনে বোঝাচ্ছিল ওরা দুজন ঠিক আছে। আপনাদের জন্য শুভকামনা। কথাটা শেষ হতেই সে ধীরে ধীরে ঘুরে চলে গেল। ঘরের মধ্যে নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতায় ভেসে আসছিল এক নতুন মুক্তি, এক নতুন শুরুর অনুভূতি। ঈশান চুপচাপ আয়েশার দিকে এগিয়ে এসে কোমরে হাত রাখলো। এইবার আর কোনো বাধা নেই, শুধু আমরা দুজন। আয়েশার চোখে এক অদ্ভুত কাঁপুনি। সে ঈশানের চোখে তাকিয়ে মুখে অচেনা হাসি লুকিয়ে রাখলো। ঈশান এক মুহূর্তে থেমে থাকলো, তারপর হঠাৎ ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। আয়েশা অবাক চোখ বন্ধ করলো, আর ঈশান তাকে কোমরে আঁকড়ে ধরে আরো কাছে টেনে আনলো। ঘরের চারপাশে সময় যেন থেমে গেছে, কেবল তাদের নিঃশ্বাস, কিসের গরম অনুভূতি আর সেই অদৃশ্য ভালোবাসার আগুন। আমার বউ, শুধু তুমি। আরিশার শরীর হালকা কাঁপলো, কিন্তু সে আর কোনো প্রতিরোধ করতে চাইল না। ঘরে রাতের নীরবতার মধ্যে দুজনের ভালোবাসা এক হয়ে গিয়েছে, আর কোনো বাধা নেই। তারা দুজন আর তাদের আবেগের পূর্ণতা। দুদিন পরে আজ তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। সারা বাড়ি সাজানো, ফুল আর লাইটে ঘর জলজল করছে। প্রিয় মানুষদের হাসি মুখে দোয়া আর শুভেচ্ছা। আয়শা ঈশানের পরিবারের বাড়িতে প্রবেশ করলো, হৃদয় উত্তেজনে ধুকপুক করছে। আমার ঘরে আপনাকে স্বাগতম ম্যাডাম। আয়শা ভেতরে ঢুকলো, মুখে হাসি মিশে আছে। ঈশান এক মুহূর্ত ধৈর্য ধরে রাখতে পারল না, ধীরে ধীরে আয়েশার দিকে এগিয়ে এলো। এখানে সব আপনার জন্য সাজানো হয়েছে।
আয়শা কিছুক্ষণ অবাক হয়ে তাকালো, তারপর হালকা হাসি দিয়ে মাথা নেড়ে সম্মতি জানালো। ঈশান ধীরে ধীরে তাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। আপনি খুশি তো? খুব খুশি। আয়শার খুশির এই মুহূর্তে ঈশান আর কিছু বলেনি। সে আয়শার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। আয়শা হতবাক, কিন্তু সে যেন সেই ভালোবাসার আগুনে নিজেকে মিশিয়ে দিল। ঘরের চারপাশে শান্তি, আর তাদের মাঝে শুধু একে অপরের ভালোবাসা আর নিঃশব্দ আনন্দের ছোঁয়া। এক মুহূর্তে কেউ আর ব্যাঘাত করতে পারবে না। শুধু তারা দুজন একটা নতুন জীবন, নতুন শুরু আর একান্ত ভালোবাসার প্রতিশ্রুতি।